প্রিভিয়াস হিস্ট্রির অনেক আগের যদি স্টকগুলো থাকে যেগুলোতে খুবই আহ, দুর্দশা অবস্থায় আছেন, যেগুলোর কোনো ভবিষ্যৎ নাই, সেটার আমি যে ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম ভাই। তো আমি একটা পরামর্শ দিতে পারি যে অন্তত আপনার ওই জায়গা থেকে যদি সেভ জোনে আসতে পারেন, বা যে হতাশাগ্রস্ত আছেন, হতাশাগ্রস্ত ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাতের স্টকগুলো যেগুলোর কোনো ফিউচার নাই, এবং প্রতিদিন আপনার পোর্টফোলিও আপনার সামনে আসলে আতঙ্কিত হচ্ছেন কখন ডিলিস্টেড হয় বা কখন এটা চলে যায়। এই এই অবস্থায়, এই অবস্থানের যদি থাকেন, চোখ বন্ধ করে আপনি যদি এক্সিট করে নিতে পারেন, করে আপনি গঠনমূলক বা ফান্ডামেন্টাল যেগুলোর ফিউচার ভালো, এখনো বটম লেভেলে আছে, ভালো পজিশনে আছে, যে রিকভারির মতন আপনার স্টক যে লসটা আছে এটা রিকভারির মতন, এরকম অনেক স্টক আছে ভাই। হয়তো ধৈর্যের পরীক্ষা দিতে হবে, এই বাজারে অধৈর্যের কোনো স্থান নাই। তো আহ, ইয়াসির আরাফাত ভাই, তো যে জিনিসটা আবুল হোসেন ভাই বলতেছি, আপনার সবার সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনার আপনার অবস্থান থেকে দাঁড়িয়ে আমি জুলাই অগাস্টের যারা আমার সাথে কানেক্টিভিটি হয়েছিলেন, আমি তখন যারা আমার সাথে বিজনেসে চলে আসছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে স্টকগুলো, যেমন টিপু ভাইকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, উনি ইনস্ট্যান্ট নিয়েছে। ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছে যে আমি দেখলাম যে স্টকগুলো ওনার হাতে আসছে, যেমন ওনার হাতে ছিল এমারেল্ড ওয়েল, তখন 23 টাকার ঘরে ছিল। আমি বললাম যে যদি ডিসিশন নিতে পারেন কুইক সেল করে লস মেনে নেন। ওনার সম্ভবত 60-62 টাকা করে এমারেল্ড ওয়েল ছিল। তো ওই টাইমে যখন ডিসিশনটা নিয়েছে 23 টাকার ঘরে, বর্তমানে মনে হয় সম্ভবত 10-12 টাকার ঘরে আছে। তাহলে এই যে মানে ডাবল ডাবল লসের জায়গা থেকে ওনাকে আমি সেভ করে আনছি। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছিল সিপাল ছিল ওনার, এখনো 1 কোটি 100 টাকা 103 টাকার উপরে আছে। আমি তখন বলছিলাম যে ওই দিকে তাকানোর দরকার নাই। তো উনি যে কাজটা করেছিলেন, 2টা কোডের ওনার আহ, সম্ভবত 80-82 টাকা লেভেলে ছিল, উনি খুব চমৎকারভাবে আমার লাইভ দেখে কিছু রিকভারি করে ওইগুলোর অ্যাভারেজ করে 56 টাকা 53 টাকা নিয়ে আসছে। 56 টাকা উনি প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। এতে এই একটা সেফ জোনে গেল। সেই সিপাল এখন কত সম্ভবত 30-32 টাকার ঘরে আসছে। এইভাবে আহ, ওরিয়ন ফার্মাটা 42-43 টাকার ঘরে স্টপ লস দিয়ে বেরিয়ে আসছে। এইভাবে ওই সময় যতগুলো প্রায় 62 লাখ টাকার শেয়ার উনি ওই টাইমে সেল করেছে, যার বর্তমান ভ্যালু 62 লাখ টাকার শেয়ার যেটা সেল করছে, ওই সময় যদি না সেল করতে পারতো তাহলে যা যেই টাকাটা পাইছে সেই টাকাটাও পাইতো না। তো কিছু কিছু জিনিস মানে চোখ বন্ধ করে কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ উনি আমার সাথে বিজনেসে আসছে এ পর্যন্ত প্রায় অলমোস্ট 10-12 লাখ টাকার উপরে রিকভারিও হয়ে গেছে। গত 3 মাসে 12-13 লাখ টাকার উপরে রিকভারি হয়ে গেছে, 2-3টা আইটেম দিয়ে ভালো ভালো রিকভারি হয়ে গেছে। তো রিকভারির মতন বাজার এটা, এখানে স্টক যে আমি এটা এর আগেও কালকেও লাইভে বলেছিলাম, এর আগেও বলেছিলাম, কোনো স্টক যদি প্রিভিয়াস হিস্ট্রিতে 3 গুণ 4 গুণ 5 গুণ 7 গুণ 10 গুণ বেড়ে গেছে, ওই শেয়ার যখন পতনের দিকে আসে তখন মাঝপথেও কিনতে নাই, তলানিতেও কিনতে নাই। এটা আস্তে আস্তে তার প্রিভিয়াস হিস্ট্রিতে, যেমন খান ব্রাদার্সটা 10 টাকার শেয়ারটা উঠাইছিল 238 টাকা 37 টাকা সামথিং। তো যখন এটা পতন শুরু হয়েছিল, খান ব্রাদার্স 115-16 টাকার লেভেলে আমি বারবার সতর্ক করেছি যে এইটা একবার যদি নিচে নামে আর এটাকে কেউ রুখাইতে পারবে না। ইভেনচুয়ালি এখনো পর্যন্ত হয়তো বাজারের আপ অ্যান্ড ডাউনের সাথে সাথে একটু মুভমেন্ট আসলেও তাকে কিন্তু আসতেই হবে 27-28 টাকার ঘরে, বা আরও নিচেও আসতে হবে খান ব্রাদার্সকে। তথাপি আপনার এই যে সিপারলটা 18-20 টাকা 22 টাকা থেকে এইটাকে 350 টাকা উঠানো হয়েছে। তো এই সিপার্লের এই যে ডাউন ট্রেন্ডের হিসাবটা তখনও আমি দিয়েছি। এরপরে আছে আনোয়ার গ্যালভানাইজিং এর 12 টাকায় পেস মাইনাস, এটা যদি আসে, এটা অ্যাকচুয়াল যদি আসে এটা আরো নিচে চলে আসবে, এটা 56-57 লেভেল বা আরো নিচের দিকেও আসবে, এটা 40-42 টাকার দিকেও চলে আসবে। এটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। এর মধ্যে আরো অনেকগুলো স্টকের এইভাবে আমি বিভিন্ন, যেগুলা উপর রেঞ্জ থেকে লসে, মানে যেগুলো গ্যামলিং হয়েছে প্রিভিয়াস গভর্নমেন্টের সময়, শিবলির উভয়তার আমলে এক একটা 10 গুণ 12 গুণ 20 গুণ 50 গুণ এরকম স্টকগুলো বাড়াইছে। এখনো এই যে কেরুনিয়া, যে এই যে
কেরু নিয়ে আমরা দুষ্টামি করি, এই আপনার কে অ্যান্ড কিউ নিয়ে দুষ্টামি করি, জি কিউ বলপেন নিয়েও দুষ্টামি করি, বলি যে এগুলা অ্যাকচুয়াল, এগুলাতে এখন যারা ইনভেস্ট করবে এদেরও এই খান বাজার্সের মতন কানতে হবে, এদেরও আহ, আহ, এই যে সিপালের মতন কানতে হবে। আরও একটা শেয়ারের কথা বলি, বিকন ফার্মা। এই বিকন ফার্মাও কিন্তু ডেঞ্জারাস জোনে আছে। এই বিকন ফার্মা আমি আপনাদেরকে বলেছিলাম, আমি 14 টাকা 70 পয়সা 15 সালে কিনছিলাম। তো ওই সময় একটা নিউজের ভিত্তিতে কিনছিলাম, এবং ডাউন একদম বটম সাইডেই। তো বলেছিল 5% দিবে, কিন্তু ওই বছর দেয় নাই। দেওয়ার পরে আমি গ্রাফটা দেখছি যে যদি নামে 13.80 নিচে নামবে না, আর যদি ডিভিডেন্ড দেয়। আরও একটা তথ্য ছিল যে আইসিবির কাছে 70 টাকা করে কিনা ছিল, তারা ওই লেভেলটা নিবে। পরবর্তীতে তারা কিন্তু এই 14 টাকা 70 থেকে আমি 3 মাস 4 মাস পরে গিয়ে 20 টাকা ঘরে আমি সেল দিছিলাম। মানে 3 মাস হোল্ডিং করে একটা ভালো গ্যাপ পাইছি 20 টাকা। গ্রাফে দেখছি 20 টাকা 10 পয়সা হিট করে আমি 20 টাকা সেল দিয়ে বেরিয়ে গেছি। ওই 20 টাকার ঘরে 18 19 টাকার ঘরে 16 17 18 সাল, 19 সাল পর্যন্ত এই 4টা বছর এখানে ঘুরাইছে। ঘুরানোর পরে যে টান শুরু হয়েছে, তারপরে তো আপনারা জানেন ইতিহাস গড়ছে, 400 টাকার উপরে 405 টাকা হিট করছে। এই বিকন ফার্মাটাও আপনাদেরকে বলি, যাদের কাছে আছে মনে কষ্ট নেবেন না, অনেকের কাছে খারাপ লাগতে পারে হয়তো কথাগুলো শুনলে, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এই বিকন ফার্মাও কিন্তু এখন যে জায়গায় ধরে ফিডিং হচ্ছে বা আপ এন্ড ডাউন হচ্ছে, যেটাই হচ্ছে, এই বিকন ফার্মা আপনারাও লিখে রাখেন, এটা প্রথম ধাপের মাইলের সাথে এটা চলে আসতে পারে 70 টাকা বা 60 টাকার ঘরে। এই বিকন ফার্মার কথা লিখে রাখেন, নোট করে রাখেন আমার কথাটা, এটা হবে, ঘটবে এই ধরনের অবস্থাটা। তো জি আলমগীর ভাই, আমি কিন্তু 14 টাকা 70 পয়সা, এটা 15 সালে, তাও আমার ওরিয়ন ফার্মার একটা ডিভিডেন্ডের চেক আনতে গেছিলাম, আমি ক্যাশ বোনাস খাইছিলাম। তো আমি ওই বোনাসের চেক আনতে গেছিলাম, আর তখন আমাকে ওই যে শেয়ার ডিভিশনের হেড, যে ওনার নাম মিজানুর রহমান সাহেব, আমার এক ফ্রেন্ডের পরিচিত, আমাদের হাউসে ট্রেড করতে, বলে গিয়ে বলবেন যে মিজান সাহেবের আমার নাম বলবেন, চিনবে আপনাকে এবং আপনাকে হেল্প করবে। তখন আমি তো ভাই একটু মানে গল্প প্রিয় মানুষ, তো আহ, খুব সহজে মানুষকে আপন করে ফেলতে পারি। তো আমি গিয়ে বললাম যে মিজান ভাই কেমন আছেন, আপনার তো ফ্রেন্ড ওমোকে আমাকে বলেছে আমার একটা চেক আছে। বলে না না সমস্যা নাই, আসেন আসেন, আমাকে চা নাস্তা খাওয়াইছে। হ্যাঁ, মারা গেছে, বিকনের মালিক মারা গেছে। তো এখন যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা, কি কিনা যায় বা কি ইয়ে করা যায়, জাস্ট একটু কুশল বিনিময়তে বলল যে বিকনের এরকম এরকম ঘটনা, এটা বোর্ড অফ ডাইরেক্টরের আলোচনা হয়েছে, 5% স্টক দিবে এরকম, বা ক্যাশ ডিভিডেন্ড দিবে এরকম একটা আলোচনা। এখন দেয় না না দেয়, তবে আরেকটা তথ্য দিচ্ছে যে আইসিবির কাছে এটা 70 টাকা না 80 টাকা করে কিনা ছিল, ওরা এটাকে প্লেরোল করবে। তো সেই সুবাদে আমি আগে গ্রাফিক্যাল হিসাব, আমার যে চিত্রটা আমি যেটা মেইন ফলো করি, যেটা আমার এই এই জিনিসটা ফলো করি, সেইখানে আমি ঘাটাঘাটি করে দেখলাম যদি ডিভিডেন্ড নাও দেয়, তাহলে 13.80-র নিচে নামবে না। ওই সময়ের কথা, এটা 2015 সালের কথা। এটা সম্ভবত অক্টোবর মাসটার দিকে, অক্টোবর নভেম্বরের মাসের দিকে, মানে ডিক্লারেশনের আগে আগের এই ঘটনাটা। পরে আমি চেক করে দেখলাম যে নামলে 13.80 নামবে। তো আমি 14 টাকা 70 করে প্রায় সম্ভবত 80,000 শেয়ার কিনছিলাম। তো দেওয়ার পরে নো ডিভিডেন্ড দিছে। নো ডিভিডেন্ড দেওয়ার কারণে ওই 13.80-তেই হিট করছিল। আমি যেটা আরও 5-6 মাস আগে একবার এই যে সিটি জেনারেল নিয়ে বলছিলাম যে 13.80 23 টাকা হিট করে উপরে উঠবে, ঠিক ওই টাইমে ওই ওই সেম জিনিস আমার, এই কংক্রিট জায়গাগুলো, এই হিসাবগুলো কিন্তু পারফেক্ট জায়গা। পরবর্তীতে আমি কিনে 3 মাস ওয়েট করেছি, 3 মাস দেখি যে নো ডিভিডেন্ড দিছে। বাট এটা 3 মাস পরে যখন সে ওই যে সার্কেলিং হয়ে যখন আপে চলে যাচ্ছে, আমি গ্রাফ দেখে দেখলাম যে 20 টাকা 10 পয়সা হিট করে। আমি খুব সকালে মানে 10টার সময় ঠিক 20 টাকায় সেল বসাইছি, একটানে আমারটা চলে গেছে। এরপরে এই যে 17 18 টাকার করে দীর্ঘ 4 বছর, মানে 16 17 18 19 সালে গিয়ে ওই যে আইসিবির যে কাহিনীটা ওইটা ঘটাইছে সে টানতে টানতে, আর 90 টাকা নিল, 90 থেকে 80-তে 70-এ আনলো, 70 থেকে আবারও ইউটার্ন নিয়ে আমাকে তখনও বলছে যে ভাই এখন আবারও ধরবে। কিন্তু আমার তো একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট বলেন বা গুড হ্যাবিট বলেন, যেই শেয়ার আমার রেঞ্জের বাইরে চলে যায়, আপ ট্রেন্ডে চলে যায়,
হ্যাঁ, অনেক পেন দিছিল আলমগীর ভাই। যে শেয়ার আমার রেঞ্জের বাইরে চলে যায় ওই শেয়ারের দিকে আমি তাকাই না, কারণ স্টক এখানে 400 কোম্পানি 450 কোম্পানি আছে, ওটার দিকে তাকানোর প্রয়োজন মনে করি না। তো যাই হোক, এটা তো গ্যামলিং এর হিসেবে ওরা 400 টাকা হিট করলো, আমি আর ওইদিকে তাকাই নাই। পরবর্তীতে অন্যান্য স্টকগুলো নিয়ে আমি আমার যেটা আছে, আমি ওই যে বললাম না যে ভাই আমি অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, আমার অল্প পুঁজি অল্প রুজিতে আমার যথেষ্ট হয়ে যায়। তো খামাখা আমার বড়লোক হওয়ার চিন্তা ভাবনা নাই, মানে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, ধীরে ধীরে উঠি, ধীরে ধীরে উঠলেই আমার যথেষ্ট। এরপরে দেখেন এই যে তাল্লু নিয়ে যে ভাই বলছেন, এই তাল্লুর হিস্ট্রিটা অনেকটাই আপনি দেখবেন যে বিকন ফার্মার কেন তাল্লুরও আইসিবির কাছে 26 টাকা 30 পয়সা করে হিউজ কোয়ান্টিটি, প্রায় 59 লাখ শেয়ার আছে। তো ও এই তাল্লুর ব্যাপারটা আমি আজকে 3 বছর ধরে পালছি। তো বিকন ফার্মা থেকে শিক্ষা নিয়ে, যেহেতু আমার তাল্লুটা একদম লোয়েস্ট প্রাইসে কিনা আছে, সমস্যা কি ভাই, 10 20 হাজার 50 হাজার শেয়ার যদি আমি এই লেভেলে হোল্ডিং করি, আমি 2 বছর রাখি না, 2 বছর পরে যদি এটা আমি 50 টাকা পাই, তো আমার সমস্যাটা কি? আবার আদার্স যেগুলো আমার রানিং কিছু আছে, শর্ট টার্ম কিছু আছে, লং টার্ম কিছু আছে, মিড টার্ম। তো মিড টার্ম লং টার্ম শর্ট টার্মে যদি আমার ফ্যামিলি এক্সপেন্ডেন্ট চলে আসে, লং টার্মের জন্য কিছু রাখা যায়। পোর্টফোলিওতে আপনারা তিনভাবে ভাগ করার আমি পরামর্শ দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম সেন্টু ভাই। তো পোর্টফোলিওতে 3 ভাগে ভাগ করার একটা বিনিয়োগের একটা সিস্টেম আছে। যেমন তাল্লু স্পিনিং, এই জায়গায় যদি আপনার এটা যেহেতু 15 সালের পর থেকে এই আইসিবির কাছে আটকা, তো এখন আহ, এত বেশিও সময় নেবে না, নইলে 6 মাস লাগবে, নইলে 1 বছর লাগবে, সমস্যা কি, পড়ে থাকুক না। এটা আমার কোম্পানি রানিং আছে, ওদের ইনকাম ভালো আছে, সবই আছে। ইপিএস যেটা দেয় এটা একদম পুরো ফাত্রামি ইপিএস, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে। তাদের এটা মানে মেকি ইপিএস দিয়ে তারা এটা কাজ করছে। কেননা আমি এর সিএফওর সাথেও বসেছি, মিটিং করেছি, এর ভিতরের তথ্য উপাত্ত সব আমার নখদর্পণে আছে, এবং কোন কোন ইনস্টিটিউটের কাছে কি কি প্রাইসে আছে এগুলো আমার কালেকশনে আছে। সুতরাং এই জায়গাগুলোতে, কংক্রিট জায়গাতে যদি আমি ধরে রাখি, এটা কেন বলছে, ওই যে আবুল হোসেন ভাই যে পোর্টফোলিও নিয়ে যে বলছে যে মানে একদম আর নিতে পারছেন না, আর নিতে পারছেন না যে আর নিতে পারছেন না, এই কারণে ওনাকে উদ্দেশ্য করে বলছি যে স্টক আপনি বাছাই যাচাইতে যদি আপনি আহ, আহ, একটা ভুল পদক্ষেপ নেন, তখনই আপনার এই যে মানে নেওয়া না নেওয়ার হিস্ট্রি আসে। বাজারের এত স্টকের জায়গায় আপনাকে যেই জায়গাটাতে কংক্রিট আপনি টোটাল 400 কোম্পানি থেকে আপনি 40টা কোম্পানি বাছাই যাচাইতে রাখেন সব সময়। এই 40টা কোম্পানি থেকে আপনি 3 4টা কোম্পানি কেনা বেচার ভিতরে থাকেন। হ্যাঁ, নিপা চৌধুরী আপনি যে কথাটা বলছেন, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনছে, জানি না আমি, উনি কিনা আমার হাউজের এক পরিচিত লোক, উনি আমাকে বলছিলেন, কিন্তু ওই টাইমে যখন এটা আইপিওতে আসছিল, বিকন না, ওটা ওটা ছিল এসপিসিএল এর ঘটনাটা, সেম সেম ঘটনা, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনছে। উনি এসপিসিএল যখন মার্কেটে আসছে 34 35 টাকার ঘরে, উনি বলেছিলেন যে 1 লাখ শেয়ার আমি কিনছি, আমি এটা দিয়ে একটা ধানমন্ডিতে বাড়ি ফ্ল্যাট কিনবো। ঠিকই তিনি এই 35 টাকার শেয়ারটা 300 টাকা প্লাসে উনি বিক্রি করছেন, উনি ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কিনছেনও। নিপা চৌধুরী বলছেন যেটা, এটাও ঠিক। ইভেন এখনো সম্ভব, এখনো বহু কিছু আছে, এখনো বহু কিছু আমার চোখের সামনে, আমার আহ, এটা আমার প্রাইভেট বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, এবং আমার আমার কথায় যদি আপনাদের কিছু উপকারে আসে, আপনাদের যদি এই লস রিকভারি হয়, আবুল হোসেন ভাইকে উদ্দেশ্য করে বলছি, এখনো বাজারে কিছু কিছু আছে। যেমন এই যে পেনিনসুলার কথা বলি, পেনিনসুলাটা যাই বলুক না কেন, এখনো পর্যন্ত আমি 12 টাকা থেকে বলছি, 12 টাকা থেকে বলছি, 11 টাকা 12 টাকা থেকে যখন এটা নভেম্বর, এটা সেপ্টেম্বর মাসে যখন বাজার পতন হয়, তখন কিন্তু আমি পেনিনসুলা কালেকশনে ছিলাম। 12 টাকা 11 টাকা থেকে 12 টাকা, 12 টাকা 50 পয়সা পর্যন্ত, 70 পয়সা, 13 টাকা পর্যন্ত আমি হোল্ড করছি। ইভেন এখনো আমার কাছে হোল্ডিংয়ে আছে। এই শেয়ারগুলোর ফিউচার ব্রাইট। এই আপনার যদি বিগ অ্যামাউন্টের যদি বা যাদের ইয়ে আছে, যদি ধৈর্য থাকে, তাল্লু স্পিনিং যদি এখানে কেউ কিনে রাখে, 1 বছর সময় দেখ না, আপনার প্রিভিয়াস হিস্ট্রির যা লস আছে এগুলো যদি রিকভারি না হয়, বলবেন তখন। এই যে ইসলামী ফাইন্যান্সটা চমৎকার জায়গা। আমি সব কিছু যখন দেখলাম, এর ইপিএসটা বিশাল আকারে রিকভারি করে উঠেছে, 5 6 টাকার ঘরে যখন আমার নজরে আসছে,
আমি নজরে আসার সাথে সাথে আপনাদেরকে সামনে নিয়ে আসছি যে এই দেখেন এই যে এটার এই কাহিনী। 8 টাকা মাইনাসের ইপিএসটা এই সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার দুইটাতে যে রিকভারিটা করেছে, এই এখন যে 8 টাকার ঘরে আছে, এখন যে 8 টাকার ঘরে আছে ইসলামী ফাইন্যান্স, এটাও আপনাকে হতে পারে আপনার লস রিকভারির একটা আইটেম। এই যে বাজারে এরকম খুঁজলে খুঁজলে আপনারা ভিতরে ভিতরে বহু শেয়ার পাবেন। এই যে দেখেন আরডি ফুডটা 19 টাকার ঘরে কি সুন্দরভাবে আপনাদেরকে সামনে তুলে ধরছিলাম, দিছি না? প্রফিট দিছে না? দেওয়ার পরেও আবারও বলছি, দেওয়ার পরেও আবারও বলছি, এই আরডি ফুডের যে প্রাইসটা এটা এখানে থাকবে না। এটার হিস্ট্রি আপনাদেরকে বলি, এটার হিস্ট্রিটা বলি। এবার যে জায়গায় নামাইছে এটা তো মানে এটা বিগ গেমের জন্য নামানো হয়েছে, এটা বিগ গেমের। এই দেখেন এটার প্রাইসিং কোথায়। এই 36, আমি এই গত 3-4 বছর 2-3 আগেও 36 টাকা করে কিনে 40-42 টাকা বিক্রি করেছি এই শেয়ারটা, এই আরডি ফুডটা। আরডি ফুড কি আপনারা ভাবেন এখানে থাকবে? না, থাকবে না, এটাও এদিকে যাবে। এই যে 36 টাকার ঘরটা দেখেন না, এই 36 টাকার ঘরেও আপনি দেখতে পারেন। আমার এই যে আমার সাথে যারা বিনিয়োগে মানে পার্সোনালি আমি, আমার সাথে যারা কন্ডিশনে বিজনেসে আসছে, আলহামদুলিল্লাহ সবার যে লসটা এ পর্যন্ত রিকভারি করেছে। এই যে আপনি দেখছেন যে পিকনিকে আমার পপি আপা আমাকে নিয়ে একটা গান গাইছে। ওনার এটা আল্লাহর ইচ্ছা ছিল যে এই অগাস্ট মাসে উনি আমার সাথে যখন এই আহ, অগাস্ট মাসে যখন আমাকে এই লাইভ থেকে এসে কথা বললো, পোর্টফোলিওটা দেখাইলো। বললাম যে কোনো ব্যাপার না, আপনি 35 লাখ টাকার পোর্টফোলিও নিয়ে আসছে আমার কাছে, তখন 10 লাখ ছিল। আলহামদুলিল্লাহ 80% রিকভারি হয়ে গেছে এই 3 মাসের মধ্যে। তো এখনো পর্যন্ত এই 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 এখানে বহু কিছু আছে। তো জুলাই অগাস্টে তো আলহামদুলিল্লাহ আমার লাইভ দেখে মানে যারা দেখছেন হিউজ পরিমাণে বিজনেস করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা, যে আপনারা যে ভুলটা করেছিলেন সে ভুলটার কথাই আজকে বলবো। যে ভুলটা করেছেন, যেমন এই যে আমার ইয়ে ভাই, এই বোরহান ভাই 8 লাখ টাকা লাভ করেছিলেন মাত্র 10 লাখ টাকার চালান নিয়ে, আমার লাইভ দেখে 8 লাখ টাকা লাভ করেছিলেন। তার মানে কি 80% ওই অগাস্ট মাসে উনি রিকভারি করেছেন। বাট দুর্ভাগ্যের বিষয়, উনি ওই লাভের টাকা সুদ্ধা আবারও রিইনভেস্ট করছে এই বাজারের মায়ের সাথে ওনার পোর্টফোলিওর অবস্থা। তারপরে আমাকে যখন পোর্টফোলিও দেখাচ্ছে স্টকগুলো ভালো ছিল, বলছি যে ভয়ের কোনো কারণ নাই, আপনার রিকভারিটা হবে। মাসাল্লাহ অনেকটা রিকভারি হয়েছে, অনেকটা কিনা দাম পাইছে বা লাভও পাইছে। যেমন এসপিসিএল ওনার কাছে ছিল, এসপিসিএলটা সম্ভবত পঞ্চাশ, এসপিসিএলটা 50 টাকার ঘরে কিনা ছিল সম্ভবত এসপিসিএলটা। এই এসপিসিএলটা আল্লাহ রহমতে ওনাকে প্রফিট দিয়েই বাড়িয়েছে, যদিও উনি প্রফিটটা নিতে পারে না। কেননা 36 টাকা যখন নামাইছে ওনার ভিতর তার পানি শুকায় গেছে। বাট আমার কাছে ছিল এই স্পেশাল, আমি 44 করে কিনে 50-এ বিক্রি করছি। সেই পপিয়াপা বা আমার সাথে যারা ছিল তাদের করে কিনছি, কিনা প্রফিট করাইছে। আবার যখন এটা নামছে, আমি কিনার পরে আবারও যখন ব্রেকআউটের পরে এন্ট্রি দিছি, ম্যাচিউর ডেটে প্রফিট থাকলো মানে ওই যে বুঝেন তো যে বাজার যে হট করে যে একটা চাপ দিবে বা এই যে ইনস্টিটিউট সেল দিয়ে দেবে, এটা তো মাথায় আসে নাই। কিন্তু এতটুকু একটা কনফিডেন্ট ছিল ভিতরে যে যতই প্রেশার দেখার চাপ দেখার যাই করুক, এটা আবার যখন বাজার ঠিক হবে আমাকে কিনা দামের উপরেও লাভ দিবে। তো আলহামদুলিল্লাহ পরে নিচেও কিনছি, অ্যাভারেজ করছি, উপরে একদম প্রফিট শুদ্ধই বেরিয়েছে। এখন দেখেন একটা রানিং এর মধ্যে যেটা কেডিএসটা আলহামদুলিল্লাহ এটাও আমার প্রফিট কয়েকবার নিছি। নেওয়ার পরে উপরে কিছু আটকা ছিল, কোনো টেনশন নাই, আবার নিচে অ্যাভারেজ করে সুন্দরভাবে এই জায়গাটা আহ, নাসির ভাই আরডির উৎপাদন আছে এবং এবার ডিভিডেন্ডও 1% দিছে। এবং ইপিএসটা দেখবেন ভালো, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নেই। কাউসার ভাই আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, বাট আমার জন্ম ঢাকায়। হয়তো গ্রামেও ছিলাম, গ্রামেও 7-8 বছর কাটাইছি, কিন্তু আমার জন্মস্থান জন্ম যদি জন্ম বাই বর্ন আমি ঢাকার। আর এমনি লক্ষ্মীপুর আমার দেশের বাড়ি। তো এই কেডিএসটাও দেখেন, এই যে যে জায়গাটাতে একটা কংক্রিট জায়গা ধরছে, এই কেডিএসটাও আপনারা লিখে রাখেন। একটা সময় এই কেডিএসটাও এই 50 টাকার কোনো ব্যাপারে থাকবে না, এগুলো 60। ওই যে জায়গার হিসাব দেখাইছিলাম এর আগে, আরও 4-5 মাস আগের যে জায়গার হিসাব করছি, 60-62 না, এটা 70 দিকেও যাওয়ার মতন একটা শেয়ার কোম্পানি। এই যে ধরেন আপনাদের এই যে আমরা রাশেদ মাকসুদের যে ইয়েটা করছে, এই যে মার্জিন লোনের যে আইনটা করছে, এটা তো কার্যকর হয়েছে।
ইন ফিউচারে এইসব শেয়ারগুলো হবে গোল্ডেন শেয়ার, এইসব শেয়ারগুলো হবে গোল্ডেন শেয়ার। ইভেন নিচে যেগুলো আপনাদের যেগুলোর কথা বলছি, যেমন ইসলামী ফাইন্যান্স বলছি, তারপরে এই ইসলামী ফাইন্যান্সের কথা বলছি, তারপরে পেনিনসুলার কথা বলছি, তাল্লুর কথা বলছি, এগুলো কিন্তু একসময় আপনার লস রিকভারির আইটেম হিসাবে যদি ধৈর্য থাকে ধরে রাখতে পারেন। এখন আমাদের তো ভাই বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীর ভাইদের যেমন সাব্বির ভাই আপনার তো যেই জায়গায় নামাইছিল 30 টাকা থেকে 38, আমার কিন্তু 34, 35, 37 এই লেভেলে অনেক এক এক কোডে এক এক রকমের কিনা ছিল। বাট আলহামদুলিল্লাহ এটা আমি 39-এ লাভ নিয়েও বেরিয়ে গেছি। এই যে শাহনাজ পারবিন আপা, এই যে বিচাচারির কথা বলছেন, এই বিচাচারি আমি যখন ফ্লোর প্রাইসে ছিল 13 টাকা 60 পয়সায় ফ্লোর প্রাইস ছিল বিচাচারির। এই বিচ হ্যাচারির তথ্যপাত্র তখন জেডে ছিল। আমি বিচ হ্যাচারির তথ্যপাত্র সব কিছু কালেকশন করে আমার সাথে তখন আমি যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতাম এলাকা ভিত্তিক, তো ওরা ছিল আসলে ওই যে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং এলাকা ভিত্তিক যেটা হয় আর কি, যে এলাকার মানুষের যে ইয়েটা হয়। তো আমি বলছি যে ধৈর্য রাখতে হবে, কিন্তু ধৈর্যের পরীক্ষা শুধু আমার আর আরেকটা ইয়ে ছিল, এই দুইজন ছাড়া কেউই, তারপরেও অনেক প্যানপ্যানানি জ্ঞান জ্ঞানানি বাড়ে না কেন, এই হয় না কেন, সে হয় না কেন, প্রতিদিন ঘ্যানর 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 করতে থাকতো। তো এই ঘ্যানর ঘ্যানরের পরে একটা ছেলে অলরেডি 1,18,000 কিনেছিলাম 14 টাকা 20 পয়সা করে এই বিছাচারি, কিন্তু ধৈর্য রাখতে পারে নাই। ছেলেটার 11 লাখ টাকার পোর্টফোলিও আমি 27 লাখ টাকা পর্যন্ত বানাইছিলাম পোর্টফোলিওটারে, কিন্তু তারে মলম পার্টি পাইছিল, এটা আমি লাইভে আরো কয়েকবারে বলছিলাম। তারে পাইছিল মলম পার্টি। আরে কি ব্যবসা করেন রাসেল ভাইয়ের লগে, আমরা 3 দিনে লাভ করা দিব, 5 দিনে কোটিপতি বানা দিব, 6 দিনে আপনি কবরে চলে যাবেন, এই ধরনের হিসাব আর কি। তো এমন জায়গায় গেছে। আরও তার কলিগ টলিগ, সে ব্যাংকে চাকরি করে, কলিগ টলিগের টাকা টুকা নিয়ে প্রায় 40-45 লাখ টাকা গেছে মলম পার্টির কাছে। সর্বপ্রথম মলম পার্টির ধরা খাওয়ার যে আইটেমটা খাওয়াইছে সেটা ছিল বিডি থাই। এই বিডি থাই 45 টাকা করে তারা গিরাইলো। এরপরে ধরাইলো নাহি ক্যাপ 46 টাকা করে, নাহি ক্যাপ 46 টাকা করে। এরপরে ধরাইলো এই কপার টেক, তাও মনে হয় 42-43 টাকা করে। তারপরে ধরাইলো আপনার এ ওয়েল 38 টাকা করে। এই যে মলম পার্টির কাহিনী, লাস্টে মরতে 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 মানে মারতে মারতে এমন জায়গায় আসছে এখন, ওই যে দুই নৌকায় পাড়া দিলে যা হয় তাই হইছে। দুই নৌকার পাড়া দিলে যা হয়, দুই মাঝি দুই দিকে টান দিছে, নিচে এখন পয়রা হায় হায় করতেছে। তো কোনো কিছু বিনিয়োগের আগে বা কারোর সাথে যদি যাইতে হয়, আগে তাকে বুঝতে হবে যে আহ, সেই লোকটা ভাই, আব্দুর রশিদ ভাই, আমার পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, কোনো আমি মলম পাটি না ভাই। এটা যদি করতাম লাখ লাখ টাকা আপনাদের থেকে কামাইতে পারতাম, কিন্তু আমার 14 গোষ্ঠীতে গালি খাওয়ানোর তো দরকার নাই রে ভাই। শিখাচ্ছি, আপনারা ওপেন লাইভ যেগুলো ভালো আছে সেগুলো আপনাদের সামনে দেখাইতেছি। আপনাদের আহ, বেশ ভালো। এখন ওই যে আরেকটা কথা বলছি, যে কিছু কিছু আছেন, যেই দিন আমি আলোচনা আনি সেই দিন না করে যে রাসেল ভাই কইছে এটা বাড়বে, তো দেখা গেছে বাড়ার পরে মানে সেলের জায়গায় গিয়া অনেকে এন্ট্রি দিয়ে বসে। তো এইটা কি আমার দোষ? আমি ধরেন তাল্লুটা 5 টাকার ঘরে বলছি যে তাল্লুটা ভালো অবস্থানে আছে, এটা আবারও টান আসবে। তাল্লুতে দুই দুইবার প্রফিট দিয়ে গেছে। এখন যেখানে বলছে এখানে না কিনা যদি উপরে কিনে যদি হাই হাই করেন, তাহলে তো এটা তো আপনাদের ভুল ভাই। এইরকম ঘটনা আরো কয়েকজন আছে, মিজান ভাই একজন আছেন, এটা কাজটা করে এখন বিপদের মধ্যে পড়ছেন। তো বলছি যে অপেক্ষা করেন, একটা পজিশনে আসলে আপনাকে বের করে আনবো, যদিও উনি আমার সাথে বিজনেসে আসার জন্য একটু ইয়ে হয়ে আছে। তো এখন যে বিষয়টা, বাজারের আজকের আলোচনাটা করি আগে ইন্ডেক্স নিয়ে, আলোচনাটা করি ইন্ডেক্স নিয়ে। আজকে দেখেন কয়েকটা ইস্যু বাজারে রিউমার ছড়াচ্ছে, কয়েকটা ইস্যু বাজারে রিউমার ছড়াচ্ছে, এগুলা ফাও ইস্যু। 1 নাম্বার ইস্যু, নির্বাচন হবে না, তারেক রহমান আসবে না। এই যে এই যে একটা চক্র, এই যে একটা আহ, আহ, এই যে একটা চক্র, এই যে একটা ক্রিমিনাল
চক্র, এই ক্রিমিনাল চক্ররাই আপনাদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করে। আরও একটা বিষয় দেখছেন যে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপেরও খানা নাই আমার লাইভের পরে, মেসেঞ্জার গ্রুপ বা ওই যে মলম পার্টিদের খানা কমে গেছে, যার কারণে ওরা আমার পিছনে লাগছে। এখন তারা একদিকে চেষ্টা করে আমাকে বাজে কমেন্ট করে ইয়ে করার জন্য, তা আমি এগুলারে পাত্তা দিই না, ড্যাম কেয়ার ভাই, আমার ন্যায় নীতির জায়গা অটুট আছি। সৃষ্টিকর্তা আছে, আমার সৃষ্টিকর্তা রক্ষা করলে পৃথিবীর কোন শক্তি আছে আমার ক্ষতি করবে? কেউ কারো কোনো বাপের শক্তি নেই আমার ক্ষতি করার। আর সৃষ্টিকর্তা যদি রক্ষা না করে তাহলে আমার ওই একটা উষ্ঠা খায়া পড়ে মরে যেতে পারে। এটা হচ্ছে ভিন্ন বিষয়। এবার আসেন বাজারের যে বিষয়টা, তো এরা বিভিন্নভাবে এখন রিউমার ছড়াচ্ছে আর শেয়ারগুলো হাতায় নিচ্ছে। আর আমরা যারা আছি, এই যে বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা মানে হতাশ, এই যে আমার আবুল হোসেন ভাইয়ের যে কথা বললো যে আর নিতে পারছেন না, এখন নিতে পারছেন না, আমি তো আপনার পোর্টফোলিও দেখি নাই, তো যেটা বুঝতেছি যে আরো আগে থেকেই হয়তো ধরা খাওয়া অবস্থায় আছেন, তো সেইখানে পোর্টফোলিও দেখলে হয়তো বুঝতে পারতাম। তো আমি আর একটা মজার ঘটনা বলি, আমার এই আছেন, উনিও লাইভে আসেন দেখি, একজন সম্ভবত মাদ্রাসার প্রিন্সিপাল। আজ থেকে 4 মাস আগে উনি বলছে যে রাসেল ভাই আপনার সাথে বিজনেস, ওনার 54 লাখ টাকার পোর্টফোলিও ছিল, 22 লাখ সম্ভবত, 20-22 লাখ টাকার উপরেই ছিল। তো আমি বলছি যে আপনার যে স্টকগুলো এগুলোর আর রিকভারি হবে না, ইনস্ট্যান্ট সেল দিয়ে আপনি আমার সাথে যদি, যেহেতু বলছেন আসতে চাইলে আসেন। কিন্তু উনি কথা শুনে নাই, ওই যে মানে একদিকে হচ্ছে যে বুক কাপে লস দিতে, আরেকদিকে হচ্ছে যে ইনডিসিশনে ভোগা, আবার আরেকদিকে হচ্ছে যে মার্কেটে গেলে দেখে যে 10-20 পয়সা বা 8 আনা 1 টাকার ফ্লাকচুয়েশন, এইটা দেখে সিদ্ধান্ত নিতে পারে নাই। তা আমি বলছি যে আপনি যখন পারেন নাই আর পারবেন না। গত মাসখানিক বা 15-20 দিন আগে উনি আবার ফোন করছে অন্য নাম্বার থেকে, বলে যে ভাই এই অবস্থা, আমি আপনার সাথে আসতে চাই। তা আমি বলি যে কি অবস্থা পোর্টফোলিও? ভাই 8 লাখ টাকা আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনার পোর্টফোলিও আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে দেন দেখি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যায় না। আমি ওনারে ব্লক করে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, কারণ উনি মানে কমিটমেন্ট ঠিক রাখে নাই। পরবর্তী হয়তো বা উনি শুনতেছেন আমার কথা, পরবর্তীতে আমি বললাম যে আপনি কি ওই মাদ্রাসার অমুক না? আপনি আমাকে কমিটমেন্ট করছেন আসবেন না। তো আপনি যখন আসেন নাই, কথা রাখতে পারেন নাই, আপনি আমার সাথে আসলেও যে কথা রাখবেন তার কি গ্যারান্টি আছে? কমিটমেন্ট এমন একটা জিনিস, আমি যদি আপনাদেরকে ওয়াদা করি যে আজকে রাত্রে আমি লাইভ করব, আমি যে কোনো মূল্যে আমি আপনার লাইভে আসব, কেননা আপনাদের সাথে আমি একটা কমিটমেন্ট দিছি। আমি যদি অসুস্থ থাকি বা কোনো কারণবশত লাইভে আসতে না পারি, আমি বলে দেবো যে ভাই আমি লাইভে আসতে পারি নাই। এটা হচ্ছে মানে কথা রাখার, কথার জবানের, পৃথিবীতে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে জবান। এই জবান যদি ঠিক না থাকে, ওই ব্যক্তির কখনো ইয়ে পাবে না। বাবু ভাই কেমন আছেন? তো এই যে জবান রাখা, কথা রাখা, কমিটমেন্ট রাখা, এইটা যারা করতে পারে তারাই গেনার হয়। আমার কমিটমেন্ট যেটা থাকে সেটা আমি 100% পালন করি, চেষ্টা করি। কেন? কমিটমেন্ট রক্ষাকারী হচ্ছে ইমানের অঙ্গ। কথা রক্ষাকারী মানে মানুষের জবান, কথা, কমিটমেন্ট এগুলো রক্ষা করা হচ্ছে মানুষের ইমানের অঙ্গ। খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর ওই হজ করলাম, জাকাত দিলাম, এটা ইমান, এটা ইমানের পার্ট, বাট ইমানের প্রকৃত ইমানের অঙ্গ না। প্রথম ইমানের অঙ্গ হচ্ছে ইমান। ইমান শব্দের অর্থ কি? আমানত। আমানত কি? আমানতটা কি? ইমানের ব্যাখ্যাটা বোঝেন। ইমানের ব্যাখ্যাটা বোঝেন। আমানার রাসূলু মির রাব্বিহিম কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আপনার এই যে আয়াতটা, এটা আয়াতটা এই যে সূরা বাকারার যে লাস্টের আয়াত, এগুলা বুঝবেন, অর্থ বুঝবেন। আগে হচ্ছে ইমান। ইমানটা কি? আমানার রাসূল, আগে ইমান আনতে হবে রাসূলের উপরে এবং কিতাবের উপরে, কুতুবিহি এবং কিতাবের উপরে এবং ফেরেশতাগণের উপরে। বুঝেন কথার অর্থ? এটা শুধু যে এই বিষয়টা বুঝেন, আমানার রাসূলু মির রব্বিহিম, এই যে কথাটা বলছে যে মানে কার কার উপরে ইমান আনতে হবে, তারপরে গিয়ে আপনার ইমান পাক্কা হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কথার জবান বরখেলাপ করলাম, এটারে ইমান বলে না। আমি যদিও মাদ্রাসার ছাত্র না, আমি জেনারেল লাইনের ছাত্র, কিন্তু আমার ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আল্লাহ আমাকে দিছে। কোরআন কোরআন হাদিস নিয়ে পড়াশোনার একটা যথেষ্ট ইয়ে দিছে। তো
আহ, যথেষ্ট জ্ঞান দিয়েছে, আমি চেষ্টা করি। আমি অবসর টাইমে আগে এই কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতাম, তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ দিলাম, হজ করে এসে আমি সুদ খাইলাম, ওই মিথ্যা কথা বললাম, ধোকাবাজি করলাম, এই হজের কোনো ভ্যালু নাই, এই নামাজের কোনো মূল্য নাই। এগুলা নামাজ পড়া আর ওই আপনি শুধু মানে শারীরিক একটা পরিশ্রম করা, এছাড়া আর বিকল্প কিছু নাই। আপনাকে আগে সর্বপ্রথম আপনার যে জিনিসটা ইমান, সেটা হচ্ছে আপনার মানে বিশ্বাস, কথা, জবান, এগুলো ঠিক থাকতে হবে। এগুলো ঠিক নাই, আপনার কোনো ইমানের কোনো ধারে কাছে নাই। প্রথম শর্ত যেটা ইমান, সেই জায়গায় যদি ঠিক না রাখেন, আর বাকি সব কিছু করলেও কোনো কাজ হবে না, কোনো এবাদতের মূল্যই হবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আজকে ধরেন এই যে হাদি, এই যে আমাদের আমাদের এই কলিজার টুকরা যে এই শরীফ ওসমান হাদি, তার বক্তব্য শুনেন। সে মাটির জন্য কথা বলে, মানুষের জন্য কথা বলে, দেশের জন্য কথা বলে, গুলি খাইছে। সে আগেও বলছে যে তার নিরাপত্তা একটা এই যে অপদার্থ সরকার, অপদার্থ সরকার, এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এগুলো তো কোনো ইয়ে নাই, সার্টিফাইড না তো। এগুলা উড়া এসে জুড়া বসছে, উড়া এসে জুড়া বসছে। আজকে ১.৫ বছরের মধ্যে মানুষ স্বপ্ন দেখছে এদেরকে নিয়ে, কিন্তু এরা করতেছে কি? এ আসিফ নজরুলের একটা পোস্টে আমি কমেন্ট করছি, আমার ব্লক করে দিছে। এগুলো হচ্ছে মোনাফেক, এগুলো মোনাফেক। বলছে হায় আল্লাহ, আমি যদি একবার ক্ষমতায় যেতে পারতাম, আমি মানুষের জন্য জীবন দিয়ে ফেলতাম। আর গিয়া সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি সবগুলারে জেল থেকে ছাইড়া দিছে, এই কিলারদেরকে ছাইড়া দিছে। তো এই হচ্ছে চরিত্র। ভাই মানে কিছু কিছু জিনিস চলে আসে, চলে আসে, এগুলা কথা বলতে গেলে চলে আসে। কারণ ভাই ভিতরের মানে এই হার্ট, এই যে গাল্প আরবিতে বলে, কলব যেটাকে বলেন আর কি, হার্ট, এখানে তো মানে দুর্নীতি বা ওই অসত্যতা, মিথ্যার স্থান নাই আমার এই হার্টের ভিতরে। তো আমার হার্টের ভিতরে যখন মিথ্যার স্থান নাই, তা আমি সত্য কথা বলতে কাকে ভয় পাবো? যত বড় শক্তিশালী ইয়ে হোক না কেন, আমি তো ভয়ের কোনো কারণ নাই। কারণ আমার ইমানের জায়গায় যদি আমি ঠিক থাকি, আমি কথা বলতে সমস্যা কি? এই যে আজকে একটা কবিতা লিখছি আমি এই ইয়েকে নিয়ে, আমি আজকে কবিতা লিখছি আমার এই প্রিয় কলিজার টুকরা ভাই শরীফ ওসমান হাদিকে নিয়ে। আমিও শরীফ ওসমান হাদি, চাই ভারতের গোলামি হতে আজাদি। এক, আমি চাই না ভারতের দাসত্ব, চাই আমি আমার জন্মভূমির স্বাধীন সার্বভৌমত্ব। তোমরা যারা করছো ভারতের দালালি, টকবগে তাগড়া যুবকের রক্তে আগুন জ্বালালি, পুড়ে মরবি তোরা তারুণ্যের অগ্নিশিখায়, তোদের নাম লিখে হবে কোটি মানুষের ঘৃণায় ঘৃণায়। কোটি তারুণ্যের একই আওয়াজ চাই, বাংলার জমিনে গাদ্দার তোদের হবে না ঠাই। বাংলার জমিনে গাদ্দার তোদের হবে না ঠাই। তোরা যারা এই আমার সূর্য সন্তানকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিস বা হত্যা করেছিস, তোদের একদিন না একদিন তোদের এই বাংলার জমিন থেকে তোদেরকে নিষ্পেষিত করা হবে। এই যে বাস্তব সত্য কথা, যারা এই এই মানে পরদেশের যারা আমাদেরকে ডোমিনেট করতেছে, যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, তাদের দালালি যেগুলো করা, এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে ক্রিমিনাল। এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। আজকের এই যে পুঁজিবাজার কাদের জন্য, আজকে পুঁজিবাজার কাদের জন্য এই অবস্থা? এই কালপিট, লুটেরা, এই যারা আছে এদের জন্যই আজকে এই বাজারের এই পরিস্থিতি। আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংকের সফটওয়্যার যেটা যেটা যে সুইপ কোড ইউজ করে, এটা এত বছর ধরে ভারতের নিয়ন্ত্রণে ছিল, ভারতের নিয়ন্ত্রণে ছিল। এই যে বাংলাদেশের যত টাকা লুটপাট হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে। এখন ওই যে বাংলাদেশে আমাদের যে আমরা যে পুঁজিবাজারে আমরা যে ব্যবসায়ীরা আছে, আপনারা আমার যে ব্যবসায়ী ভাই বোনেরা আছেন, আজকে আমাদের এই পরিস্থিতি কারণ জানেন? আপনারা গভীরে ঢুকেন কখনো? কেন আজকে বাজারের পতন? এটা কি আপনারা একবারে হিস্ট্রি ঘেটে দেখেছেন? এখনো পর্যন্ত বাংলাদেশের ডিএসসি বলেন, বিএসসিসি বলেন, এই সফটওয়্যারগুলা, এই সফটওয়্যার ইন্ডিয়ার সফটওয়্যারে চলতেছে। এই সফটওয়্যারে আপনি কি কিনছেন, কারা কি কিনতেছে না কিনতেছে, ওদের কাছে সব কিছুর তথ্য আছে, ওদের কাছে সব কিছুর তথ্য আছে। যার কারণে আজকে বাজারের এই পরিস্থিতি। আপনারা জানেন কেন আজকে এই যে আমাদের বাজারের এই পতন, কেন আজকে এই 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 অবস্থা? আপনারা কিছু হইলে রাশেদ মাকসুদের পথ চাই, ওই পথ। আরে ভাই মূলে হাত দেন না, গোড়ায় হাত দেন না, তাইলে তো ইতিহাস বেরিয়ে আসবে।
ইতিহাস ঘেটে দেখেন, এই যে রাশেদ মাকসুদ যে কাজটা করতে চাইছে তার বিরুদ্ধে সবাই লাগছে, কিন্তু রাশেদ মাকসুদ এই ভারতের দাসত্বদের, এই গোলামদের, এই দালালদের মুক্ত করতে চাইতেছে এই ডিএসসি থেকে, এই বিএসসিসি থেকে এই ভারতের দালাল ক্রিমিনাল চক্রদেরকে বের করার জন্য সে চেষ্টা করতেছে। কিন্তু এমন একটা অভাগা জাতি আমরা, আমাদের রাজনৈতিক দলগুলো ওই তাদের চাটুকার, তাদের মানে ওই যে এই পাঁচাটা গোলাম হয়ে গেছে, ভারতের পাঁচাটা গোলামের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থান। আমাদের দরকার জাতীয় ঐক্যের, আমাদের দরকার জাতীয় সরকারের। কিসের ইলেকশন ফিলেকশন, এগুলো দিয়ে কি হবে? ইলেকশন করে আসবে ওই ভারতের গোলাম দালালরা, আসবে ক্ষমতা, আবারও ভারতের পা চাটবে, আমাদেরকে লুটপাট করবে, লুণ্ঠন করবে, গোলামের পিঞ্জিরা আবারও পড়াইতে চাচ্ছে তারা। তো এই জায়গা থেকে আমাদের কাছে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হাবুল মৃধা ভাই, এগুলা ভাই আপনারও তো সন্তান আছে, আমারও তো সন্তান আছে, তাই না? আমাদেরও তো সন্তান আছে, আমাদের ভবিষ্যতে তো এই দেশের ভবিষ্যৎ, আমাদের সন্তানরাই তো, আমরাই তো এই দেশের ভবিষ্যৎ, আমাদের সন্তানরাই তো এই দেশের ভবিষ্যৎ। তো দেশ যদি ঠিক না হয়, আপনার আমার সন্তান কি বিদেশের বাড়িতে কয়জনে পাঠাবে? যাদের টাকা আছে তারা পাঠায়, কিন্তু বিদেশ তো বিদেশি, বিদেশে তো সেই পরাধীনতার গোলাম। আপনি বিদেশ সন্তানকে পাঠায় নিরাপদ ভাবতেছেন, আপনার বিদেশে তো আপনার সন্তানটা পরাধীনতার গোলাম, সেখানে গিয়ে কি সে মানে রাজকীয় ভাবে চলতে পারবে? তাহলে সেখানে তো আপনার রাজকীয় ভাবে চলতে পারবে না, সেখানেও ওই দেশের গোলাম। কারণ আপনার জন্মভূমি, আল্লাহর বিধানে বলা হয়েছে তুমি জন্মভূমির জন্য যদি জীবন দাও তাহলে তুমি শহীদ। আপনার যে জন্মভূমির জন্য আপনি যদি জীবন দেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন, আপনিও শাহাদা মর্যাদা পাবেন, আপনি গাজীর মর্যাদা পাবেন। অবশ্যই 100%, 100% এই এই ভারতের মারোয়ারিদের হাত আছে, আপনি জানেন কিছু? মনে আছে কি এই যে বাংলাদেশের এই যে ডিএসসির যে এই এই যে শেয়ারের যে 25% বিক্রি হয়েছে চায়নার কাছে, বাংলাদেশের ডিএসসির, দরজাটা লাগাও, এই যে ডিএসসি যে ইয়েটা লাগাই, ইয়ে হয়েছিল, ডিএসসি 25% পার্টনারশিপ যে এই যে চায়নার কাছে দিছিল, ভারত থেকে জেট বিমানে এসে মানে দখলদারিত্ব বিনা পয়সা নিতে চাইছিল, ভারত থেকে বিনা আইসা বিনা পয়সায় নিতে চাইছিল এই ডিএসসির, এই ডিএসসির অংশীদারিত্ব নিতে চাইছিল। চায়না তো টাকা দিয়ে কিনছে। মনে নাই আপনাদের করোনার টাইমে যে ঘটনাটা ঘটছে? আপনারা কি ভুলে গেছেন এখন ইতিহাস? ব্যবসা করেন, ব্যবসার ইতিহাস ভুলে গেছেন? জেট বিমানে করে আসছিল এই ভারতের সম্ভবত কি নাম জানি আমার মনে আসতেছে না, এইসা ওই যে চায়না আসছে, চায়নাকে কেন দিবে এটা নিয়ে বার্গেনিং করতে আসছে। ফ্রি খাইতে খাইতে এই দেশ থেকে লুটপাট করতে করতে সবকিছু খেয়ে ফেলছে। তারপর আপনারা এখনো, ভাই আমরা এই বাংলার জমিনে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই জন্মেছি, দেশপ্রেম করেন, ভারত প্রীতি ছাড়েন মিয়া, বিদেশি প্রীতি ছাড়েন, নিজের দেশের স্বদেশ প্রেম করেন ভাই। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই মাটির জন্ম, এই মাটির জন্য কথা বলেন। আমি চাই, আমরা চাই আমাদের সন্তান, সূর্য সন্তানেরা এই দেশের হাল ধরুক, এই দেশের দেশ পরিচালনা করবো, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে চলবো। আমরা আমরা ভারতের দাসত্ব করতে রাজি না, আমরা পাকিস্তানের দাসত্ব করতে চাই না, আমরা আমেরিকার দাসত্ব করতে চাই না, আমরা চাই আমাদের দেশের দেশের স্বাধীন সার্বভৌমত্বের রাজত্ব করতে চাই। আমরা দাসত্ব করবো কেন? এই মার্কেটের নিয়ে যে কি 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 করতেছে এগুলা, আমাদের এখনো পর্যন্ত আমাদের এই শেয়ার মার্কেটের সফটওয়্যার মেকানিজম সবকিছু ভারতের হাতে, এখনো ভারতের হাতে। আমি হিন্দু ভাইদের বলবো, আপনারা এই দেশে যারা জন্মগ্রহণ করছেন, এটা আপনার দেশ, আপনি আপনার দেশ থেকে কেন আপনি পরের দেশের গোলামি করবেন? আপনি, এটা আপনার দেশ, এটা আমার দেশ, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। একটা গান আছে না ভাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আজ থেকে 30-40 বছর 50 বছর আগে এই বাংলার বুকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল? কোনো ভেদাভেদ ছিল? হিন্দুর ঘরে গিয়ে আমি খাইতাম, আমার ঘরে গিয়ে হিন্দু খাইতাম, আমার হিন্দু ফ্রেন্ডরা আমার ঘরে গিয়ে খাইতাম, আমি যা হিন্দুর ফ্রেন্ডদের ঘরে খাইতাম, এক মায়ের পেটের ভাইয়ের মতন চলাফেরা করতাম।
আজকে কেন এই দ্বিধাদ্বন্দ্ব? আপনারা নিজেদের প্রশ্ন করেন, আজকে কেন এই দ্বিধাদ্বন্দ্ব? এই দ্বিধাদ্বন্দ্ব কে সৃষ্টি করেছে, কারা করেছে? আজকে আমাদের এই যে হিন্দু মুসলিমের যে লড়াই বা এই যে একটা মানে শত্রুতা কে করছে? আমরা ছোটবেলা ল্যাংটা গেলে স্কুলের দিকে যাইতে হিন্দুর বাড়িতে গিয়ে খানা খাইছি, আমার বন্ধুর বাড়িতে গিয়ে খানা খাইছি, গিয়ে একসাথে স্কুলে গেছি, স্কুল ফাঁকি যা ছবি দেখতে গেছি একসাথে। আর আজকে দেখা গেছে একই ভাই, একই ছোটবেলায় বড় হয়েছি, সেই ভাইয়ের ভিতরে একটু দূরত্ব। এই দূরত্বের সৃষ্টিকারী কারা? এই দূরত্বের সৃষ্টিকারী কারা? আমাদের এই বিভাজন সৃষ্টিকারী কারা? এদেরকে ঘৃণা করেন, এদেরকে বয়কট করেন, এদের এদের থেকে দূরে থাকেন। রাজনীতির লেবাসে তারপরে এটা তো বলছেই, ফ্যাসিস্ট হাসিনা বলছে যে ভারতকে আমরা যা দিয়েছি আজীবন মনে থাকবে। আর ওই যে পররাষ্ট্র একটা অপদার্থ মন্ত্রী ছিল, ভারতের ভারতের আমাদের উন্নতি, ভারতের উন্নতি, ভারতের উন্নতি, আমাদের উন্নতি। স্টুপিড কোথাকার। বলে স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা নোংরা, নিচু হইলে এইভাবে পাচাটা গোলামি করে অন্যের, অন্য দেশের। এই ভারত প্রীতি যতদিন পর্যন্ত আর ভারতের দালাল যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে থাকবে ততদিন আমার দ্বারা আমার আপনার এই করুণ পরিস্থিতি, এই বাজারের এই চিত্র থাকবে। আপনারা এবার ভোটে যদি আপনারা যদি ওইভাবে এই মানে এই শত্রুদের এগেনিস্টে যদি একটা সরকার, এই দেশপ্রেমের এগেনিস্ট, দেশপ্রেমিক সরকার যদি গঠন করতে পারেন, আপনার এই শেয়ার বাজার 10,000 ইন্ডেক্স যাইতে বাধ্য হবে। আপনার মূল্যবান ভোটটি আপনি এবার চিন্তা ভাবনা করে দিবেন। আমার দরকার নাই এই লাইভে আপনারা যারা এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষের কাজে ভালোবাসেন, এই আবরার ফাহাদকে ভালোবাসেন, যারা এই হাদিকে ভালোবাসেন, তারা থাকেন, বাকি সব চলে যান। লাইভে থাকার দরকার নাই, আমার লাইভে আসার দরকার নাই। যাদের ভিতরে দেশপ্রেম নাই তাদের এখানে থাকারই দরকার নাই। আমাদের সবাইকে বলতে হবে এই আজকে যে আনোয়ার ভাই, আজকের বাজারের চিত্র কেন এরকম হচ্ছে, এটা কি বুঝেন একবারও? এটা কি একবারও বুঝতে পারেন? এটা বুঝতে হবে যে বাজারে আজকে আপনারা কেন লুণ্ঠিত হচ্ছেন, প্রতিবার কেন আপনারা ধোকা খাচ্ছেন এই বাজারের। আপনার এখানে যদি এই যে ইলিয়াস ভাই, আপনার যদি মনে হয় যে আমি মানে দেশের কথা বলেন, আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ভাই আছেন সবাইকে বলি, আপনারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটি আপনার আমার সকলের। এইখানে বহিরাগত শত্রু আমরা চাই না, এবং বহিরাগত শত্রুদের দালাল আমরা চাই না। আজকের এই বাজার থাকার কথা অন্তত 20-25 হাজার, 1 লাখ ইন্ডেক্স থাকার কথা, 1 লাখ ইন্ডেক্স থাকার কথা। আজকে কেন আমরা এই জায়গাতে পড়ে আছি? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বুদ্ধিমত্তা খাটান। আপনি যে লাখ লাখ টাকা হারাচ্ছেন, আপনার লাখ লাখ কোটি কোটি টাকা যে এই দেশ এখান থেকে নিয়ে যাচ্ছে, এইটা কারা নিয়ে যাচ্ছে? এই লুণ্ঠনকারীরা, এই এই দালালেরা, এই মুনাফেকেরা। স্বদেশ দেশপ্রেমের কথা বললে হত্যা, দেশ প্রেমের কথা বললে গুলি, দেশপ্রেমের কথা বললে জেল জুলুম। এই বিষয়গুলো আমাদের সাধারণ সর্ব আপামর জনতার যতদিন পর্যন্ত না বুঝবে, যতদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আন্দোলন এবং এই মুক্তি যদি না হয়, আপনি যতই ইনকাম করেন না কেন, যতই টাকা পয়সা বিনিয়োগ করেন না কেন, আপনি কোনোভাবেই নিরাপদ থাকতে পারবেন না। আপনার নিরাপত্তা তখনই আসবে যখন একটা রাষ্ট্র আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে পারবে। আর নিরাপত্তার চাদর তখনই ঢেকে রাখতে পারবে যখন এই দেশে যারা ডমিনেট করতে চায়, এই দেশকে যারা তাবেদার গোলাম বানাতে চায়, তাদের থেকে যদি মুক্ত হতে পারেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আজ অব্দি আমরা
গোলামের ইয়েতে আছে। কিসের স্বাধীনতা? এটা কিসের স্বাধীনতা? এটা কোনো স্বাধীনতা না। এক পরাধীনতার জিঞ্জার ভাঙ্গে আরেক পরাধীনতার ঘরে ঢুকেছি আমরা। সুতরাং আপনার এইখানে যারা বিনিয়োগকারী ব্যবসা যারা আছেন, আমার এই ভাই বোনেরা আছেন, আপনার আমার রক্ত, আপনি প্রতিদিনই কান্নাকাটি করছেন, হায় রে এটা কি বাজার, বালের বাজার, এই দুনিয়ার গালিগালাজ করেন, কিন্তু মূলে হাত দেন না। ওই রাশেদ মাসুদের পতন দিয়ে কি করবেন আপনি? আপনি ওই শিবলি রুবায়দের পতন দিয়ে কি করবেন? যতক্ষণ পর্যন্ত এই যে দাসত্ব বানিয়ে রেখেছে আপনাদের, এই যে তাদের ইচ্ছা মতো উঠায়, তাদের ইচ্ছা মতো নামায়, তাদের ইচ্ছা মতো আপনার ক্ষতি করছে, তাদের ইচ্ছা মতো আপনার থেকে ফয়দা লুটছে, এই জায়গা থেকে বের আসতে হলে অবশ্যই 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 আপনাদেরকে এই জায়গায় আসতে হবে। দালাল যেটা থাকবে এটারে জুতা পিটা করে দেশ থেকে তাড়া করাইতে হবে। আমরা এই দেশ, আমার জনগণের দেশ, আমার মা মাটির দেশ, যে আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই মাটিতে দালালদের ঠাঁই হইতে পারবে না। আপনার আমার সন্তান কলেজে স্কুলে যায়, ভার্সিটিতে যায়, লেখাপড়া করে জ্ঞান গর্ব অর্জন করে যখন বুঝে যে এই দেশটা দালালের দালালের কবলে, প্রতিবাদ করলে আমার আমার আপনার সন্তানকে গুলি করে হত্যা করে, আপনার হৃদয় যদি না কাঁদে, আপনি মানুষ না, আপনি মুনাফিক। যাদের হৃদয় কাঁদবে না, যাদের এই কয়েকটা স্টুপিড দেখছি যে এই যে এই ওসমান হাদিকে নিয়ে আজে বাজে কথা বলতে, যারা আজে বাজে কথা বলে তাদের সন্তান কি নিরাপদ? বিবেককে প্রশ্ন করেন, মনুষ্যত্ব জাগান, মনুষ্যত্ব জাগিয়ে আপনার দেশের জন্য কোনটা ন্যায় অন্যায় মাপকাঠি দেন। যদি আপনার বিবেক না থাকে তাহলে আপনি মনুষ্যত্বহীন মানুষ। আর মনুষ্যত্বহীন মানুষের বাঁচাই কি আর মরাই কি, এটা মৃত ব্যক্তি মনে করি। এটা মৃত মৃত ব্যক্তি মনে করি। যাদের ভিতরে মনুষ্যত্ব নেই তারা মানুষ না, তারা মৃত ব্যক্তি, মৃত প্রাণী, মৃত জড় পদার্থ। আছে, জানি জানি, থাকুক, ওরা থাকুক। আমার এইসব নিয়ে কোনো টেনশনও করি না, কিছু করি না। ওরা এক সময় নিষ্পিষিত হবেই, পরিবর্তনশীল। কালকেও একটা কথা বলেছিলাম আমি, এই পৃথিবী পরিবর্তনশীল, এই পৃথিবী ঘূর্ণায়মান। এই পৃথিবীর হিস্ট্রি পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস জানেন। ইতিহাস যতদিন জানবেন না, ওই যে অন্ধ কানা দল কানা হয়ে অল্প ওই যে দুই চার পয়সার জন্য আপনার বিবেক, ইমান সবকিছু বিকিয়ে দিবেন, আপনার পরবর্তী জেনারেশন ধ্বংস হবে। কারো কিছু যাবে আসে না, আপনারাই ধ্বংস হবেন যারা এই এই দাসত্বের দালালি করবেন, এই গোলামদের দালালি করবেন, বা গোলামীর পিঞ্জিরার যে যারা আমাদের উপরে ডোমিনেট করতে চায় তাদের দালালি করবেন। শরীফ ওসমানের হাদির প্রত্যেকটা বক্তব্য শুনে দেখেন, 80 বছরের বুড়ার রক্ত যদি টকবক না করে, সে মানুষই না, সে মৃত জড় পদার্থ। প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা বক্তব্য শুনে দেখেন। খালি গোলামীর জিন্দিগি খাইবেন, চলবেন, দুইটা রুটি রুজির আসলো, খাইলেন ঘুমাইলেন, এটা জিন্দিগি না, এগুলা মানুষের, এগুলা এগুলা আরে ভাই, সকালবেলা তো ঘুম থেকে পাখিগুলা উড়ে আকাশে গিয়া দানা পানি খায়, খায় আইসা আবার ঘুমায়। ওই আপনি ওই একটা মানে পশু পাখির মতন হয়ে গেছেন, বা এই জানোয়ারের মতন জীবন থেকে বেরিয়ে আসেন। জানোয়ারের মতন জীবন থেকে, শুনেন, যার জীবনে দুঃখ কষ্ট নাই তার কোনো জীবনই না। ওইগুলা হচ্ছে গরু ছাগল। গরু ছাগল রাত্রেবেলা ঘুমায় আর চাবায় আর দিনের বেলায় ঘাস খায়। এ হয়েছে গরু ছাগলের কাজ, এ হয়েছে পশু পাখির কাজ। সিংহের মতন একদিন বাঁচেন, ওই শুয়োরের মতন 1000 বছর বাঁচাচ্ছে। এক শরীফ ওসমান হাদি মারা গেলে আরো হাজারো, কেন আবরার ফাদরে মারছে না, পারছে দমাইতে, এই শরীফ ওসমান হাদি দাঁড়ায় নাই, এরকম বহু শরীফ ওসমান হাদি এই দেশে দাঁড়িয়ে যাবে। নিজের দেশে জন্মগ্রহণ করে, নিজের খায়া নিজের পয়রা পরের দেশের দালালি করি দুই চার পয়সার জন্য। আর দালালি করতে গিয়ে নিজের সন্তানদেরকে মানে নিজের আত্মীয় স্বজন সন্তানদেরকে হত্যা করি। আজকে আমাদের এই বিভাজনের মূল কারণ অপরাজনীতি, পরগোলামি,
এগুলো হচ্ছে এই বর্তমান আহ, অবস্থা। এই গোলামীর জিন্দিগি থেকে বাঁচেন, সবাই সবার জায়গায় আওয়াজ তোলেন। ভয় কিসের ভাই? আপনি ছোটবেলায় একটা কবিতা পড়ছেন না, ভয় কাতুরের মাহবুবা এমন সাহসী, সবাই বলে সবাই অবাক, ব্যাপারখানা কি ভয় কাতুরের মাহবুবা এমন সাহসী? এই কবিতার অর্থ কি বুঝেন? আপনি কতদিন ডর দেখাবেন, কতদিন ভয় দেখাবেন, কতদিন গুম খুন হত্যা করবেন? আমার এই সূর্য সন্তানরা রাস্তায় নাই, এই যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের তাড়ায় নাই, এখনো যারা আছে এদেরকে কি তাড়াবে না? এদেরকেও তাড়াবে। এই যে আসিফ নজরুল বড় বড় লেকচার মারে, আইন উপদেষ্টা হয়েছে, আইন উপদেষ্টা হইয়া তিনি আগে সব গুন্ডা মাস্তান যা আছে সন্ত্রাসী সবগুলারে ছাইড়া দিচ্ছে। এইগুলা হচ্ছে মোনাফেক চরিত্রের। এই মোনাফেক চরিত্রের চেহারাগুলো চিহ্নিত করে এদেরকে বিতাড়িত করা করা উচিত। হবে, হবেই হবে, এটা হবেই হবে। বি পজিটিভ অলওয়েজ, দেখবেন পরিবর্তন আসবে। নেগেটিভ চিন্তা, ভয় ভীতি সবকিছুর ঊর্ধ্বে জীবন চলেন, সামনে চলেন, দেখবেন আপনাদের আহ, জয় নিশ্চিত। এই বাজার নিয়ে আমি সবসময় পজিটিভ কথা বলি। কেন বলি? আমরা যদি আমাদের জায়গা থেকে ঠিক মতো থাকি, আমরা যদি আমাদের জায়গা থেকে ইনভেস্টের জায়গাটা নির্ধারণ করতে পারি, আমরা যদি আমাদের এই পুঁজিবাজারের বিষয়বস্তু শিখতে পারি, তাহলে আমরা আমাদেরকে হারাবে কোন শক্তি? এই কারণে আমার আপনাদের সামনে লাইভে আনার উদ্দেশ্য, বাজারটা বুঝেন, বাজারটা শিখেন। যত রকমের দুর্নীতি করুক বা যত রকমের ম্যানুপুলেট করুক, আপনার পুঁজি যদি আপনি ঠিক জায়গায়, সঠিক জায়গায় যদি আপনি বিনিয়োগটা করতে পারেন, আপনার পুঁজি নষ্ট হবে কেন? আজকে দেখেন আমাদের এই এখন বর্তমানে যারা বলছে যে বর্তমানে আমরা একক ক্ষমতায় আসবো এইরকম চিন্তা ভাবনা করতেছে, এই 5ই আগস্টের আগে তারা বিড়ালের মতন ছিল, বিড়ালের মতন মিউ মিউ করতো, আর এই মানে পারে নাই এই ফ্যাসিস্ট হাসিনাকে দমাইতে, পারে নাই দেশ ফ্যাসিস্ট হাসিনাকে সরাইতে। কিন্তু আজকে তারা মানে বড় বড় কথা বলে, কিন্তু তারপরও তারা পারছে না। তাহলে এইগুলার জন্য মানে কি করবেন? আমি সর্ব শক্তি দিয়ে এই বাজারের যে চিত্র, যে বিপদ আপদ আপনাদের সুখে দুঃখে, সুখে দুঃখে, পতনে উত্থানে পাশে আছি কেন? আপনারা যেন ভুল পথে, রং পথে না হাঁটেন, আপনারা যেন আপনাদের বিনিয়োগটা সেফ জোনে বিনিয়োগ করেন, সেফ জায়গায় এন্ট্রি দেন। তারপরেও তো এই যে ম্যানুপুলেশনগুলো কেন করতেছে, কারা করতেছে, এর পিছনের একটু রহস্য তো হাতায় দেখেন না? আমি তো জানি তো এখান থেকে, মানে আমরা তো আমাদের তো এগুলো নখদর্পণে, কারা এই বাজার নিয়ে এই ধরনের খেলা খেলতেছে আজকে 17-18 বছর। আমাদের হিন্দু মুসলিম ভাইদেরকে কে বিভাজনের সৃষ্টি করেছে? এ ভারতবর্ষে আজ থেকে 40-50 বছর আগে হিন্দু মুসলিম ভাই এক ঘরে এক প্লেটে খাইছে না? আজকে কেন দাঙ্গা হাঙ্গামা? এ অপরাজনীতি, ক্ষমতার লোভ, এগুলো আমাদের সাধারণ মানুষকে বিভাজনের মধ্যে ফেলে দিয়েছে। বিবেককে জাগ্রত করেন। দল কানা অন্ধভক্ত হওয়ার চেয়ে বিবেক দিয়ে কথা বলেন। দলমত নির্বিশেষে আপনার নিজের দেশ, নিজের মানুষ, এইগুলার উপরে ফলো আপ করেন। আপনার যার পিছনে ছুটছেন 2-4 পয়সার জন্য, সে ক্ষমতায় গেলে আপনাকেও 2 পয়সার দাম দিয়ে গুনবে না। নেতার পিছে হাঁটতে হাঁটতে নেতা হয় কোটিপতি আর আপনারা হন ফকির, এরপরও নেতার পিছ ছাড়তে পারেন না। অথচ আপনারা একটা মূল্যবান ভোটের কারণে এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। এটা তো কোরআনের কথা, যখন সত্য এসে দাঁড়াবে মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হবে, এটাই তো সত্য কথা। আজকের এই বক্তব্যগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকের এই বাজারটা পড়ার কারণটা কি? আজকের এই বাজার পড়ার কারণটা কি বলেন? কি কারণ আছে? কি এমন হয়ে ঘটে গেছে বাংলাদেশের এই জমিনের মধ্যে যে বাজার পতন হতে হবে?
কি এমন ঘটনা ঘটে গেছে এই বাজারের জন্য বলেন? এই যে মোস্তাফিজুর রহমান ভাই, নো পলিটিক্স, এখানে কোনো পলিটিক্সের কথা না, এটা দেশের কথা, দশের কথা, জনগণের কথা, আমার বিনিয়োগের কথা, আমার মার্কেটের কথা। আজকে বাজার কেন পড়তেছে এটা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। এখানে পলিটিক্সের কি দেখছেন? এখানে পলিটিক্সটা আমার দলমত নির্বিশেষে, দেশ আমার, মাটি আমার, জনগণ আমার। আমি দেশ, মাটি, জনগণের কথা বলবো। এখানে কোনো রাজনৈতিক দলের কথা বলা হয় না। যারা এই দেশের দালালি করে তাদের বিরুদ্ধে কথা বলি, যারা এই দেশের শত্রু তাদের বিরুদ্ধে কথা বলি, যারা এই দেশকে লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে কথা বলি। আপনি যে এই যে মোস্তাফিজুর ভাই, আপনি যে যে বিনিয়োগ করেছেন, আপনার শেয়ার বাজারে আপনার বিনিয়োগ আছে, আপনি যে লস করতেছেন কার কারণে করতেছেন, কিসের কারণে করতেছেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড, এই দিকে তাকায় দেখেন। এই দেশগুলো আমাদের চেয়ে অনেক গরিব ছিল, আমাদের দেশ থেকে অনেক নিচে ছিল। একমাত্র দুর্নীতি মুক্ত করতে পারছে দেখে দেশ আজকে কোথায় উঠে গেছে। নিজের বিবেক যদি না জাগে, আর জাগবে কবে? কবরের কাছে চলে গেছেন, আপনার সন্তানরা বড় হয়ে গেছে, কিন্তু আপনাদের বিবেক জাগে না। আমাদের আশেপাশের দেশগুলো যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, আপনার এই যে ইয়েগুলো দেখেন, এইদিকে তাকায় দেখেন, আমাদের চেয়ে গরিব দেশের ছিল। আজ থেকে 50-60 বছর আগের ইতিহাস দেখেন। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকায় দেখেন, কোথায় ছিল আর তারা এখন কোথায়। তা আমরা কেন দলকানা হব? আমরা কেন পরের দালালি করব, পরের তাবেদারি করব? আমাদের উপরে কেন অন্য দেশের তাবেদারি করবে? এই দেশ থেকে জাস্ট একটা জিনিস করা উচিত, আইনের যেই ন্যায় বিচারের প্রতিষ্ঠা করুক, বিচার বিভাগ ভিন্ন করে দেখ, এবং দুর্নীতি মুক্ত করুক এই দেশ। আমরা বাঙালি জাতি, বীরের জাতি, এখন বিলাইয়ের জাতি বানায় রাখছে আমাদেরকে। আমরা উদ্যমী। এই বাংলাদেশের মানুষ যখন প্রবাসে যায়, বাংলাদেশের মানুষ যখন বিদেশের মাটিতে পা রাখে, সেখানে অক্লান্ত পরিশ্রম করে, এই যে আমাদের দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তিটা কারা চালাচ্ছে, এই যে তারা যে নিরলস পরিশ্রম করে দেশে রেমিডেন্স পাঠাচ্ছে, রেমিডেন্সের কারণে আজকে ডাল ভাত খাইতে পারতেছেন। এই দেশের দুর্নীতি বন্ধ হলে এই দেশ কোথায় যাইতো চিন্তা করে দেখেন একবার। এই দেশ আজকে আপনার আমার এই যে রাস্তায় নেমে আন্দোলন করা লাগতো না, আপনার আমার এই কান্নাকাটি করা লাগতো না বিনিয়োগকারীদের, আজকে আপনার আমার এই পুঁজিবাজার নিয়ে এত পেরেশানি হইতে হইতো না। কত লোকের ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, মারা গেছে এই শুধু পতনের চিত্র দেখে, এই পতনের চিত্র দেখে। এক হচ্ছে ভুয়া বিনিয়োগ শিক্ষা বোঝানো হয় এখানে মার্কেটে, এক হচ্ছে এখানে ম্যানিপুলেশন হয়। আপনার যতগুলো টেকনিক্যাল, গতকালকে বলছি, এইসব টেকনিক্যাল অ্যানালাইসিস ভুয়া অ্যানালাইসিস। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো এত বছর ধরে আপনারা টাকা দিয়ে কোর্স করে টাকা দিয়ে মানুষের, মানে আপনারা বড় বড় টেকনিক্যাল মনে করে, টেকনিক্যাল অ্যানালিস্ট মনে করে তাদের কাছে টাকা দিয়ে মানে শিখতে গেছেন, শিখছেন, এমন শিখাইছে, আপনারা কিনেন, ব্রেকআউটের পরে হেরা বেচে আপনার থেকে টাকাগুলো কামায় নিয়ে যেতেছে। এই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর আমি আপনাদেরকে আজকে 7-8 মাস নিরলস পরিশ্রম করে, উইদাউট এনি বেনিফিট, উইদাউট এনি কস্ট, আপনাদের কাছ থেকে, কারোর কাছ থেকে টাকা চাইছি, টাকা নিছি, কিন্তু আপনাদেরকে চোখে আঙ্গুল দেখাই দিচ্ছি কোথায় বিনিয়োগ করলে আপনারা প্রফিট পাবেন, কোথায় বিনিয়োগ করলে আপনার পুঁজি সেফ থাকবে, কোথায় বিনিয়োগ করলে আপনাদের এইখান থেকে অন্তত পুঁজি হারাবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার লাইভ শুরু থেকে দেখে আসছেন, যারা আমার লাইভে সবসময় ছিলেন, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, বটম সাইড, তারপরে কোম্পানির হিস্ট্রি, কি কি জিনিস প্রত্যেকটা আপনার এই লাইভের মধ্যে শিখিয়ে আসছি। এইভাবে বিনিয়োগ করেন, এইভাবে আপনার পুঁজি থাকবে, এই কোম্পানিগুলো বাছাই করেন। অন্তত পক্ষে আপনাদের লুজার না হলেও আপনারা একটা সেফ জোনে আছেন, আপনাদের পুঁজি ঠিক আছে। স্টক ডিভিডেন্ডে দেখা গেছে আপনারা আহ, বাজারের পতনে আপনাদের কমে গেছে, কিন্তু আপনারা যেই কোম্পানির ডিভিডেন্ড দিয়েও আপনারা প্রফিট করেছেন, এবং যেগুলা ক্যাপিটাল গেনেও, আমি যখন যে স্টকগুলো আপনাদের সামনে আসছি সবাই গেনার হয়েছেন, কম বেশি সবাই গেনার হয়েছেন, প্রফিট পেয়েছেন।
তো এখন আমাদের তো, আমি এই যে পিকনিকে এই আলোচনাটা করেছিলাম, এই পিকনিক, যে পিকনিক করার যে উদ্দেশ্যটা, যে আমাদের ভিতরে ঐক্য, আমাদের ভিতরে আমাদের পুঁজিবাজারের ঐক্য, আমাদের যে সাধারণ বিনিয়োগকারীর যে ঐক্য, এই জায়গায় আমরা এক হতে পারি না। সকল আহ, দুর্নীতিবাজ, সকল ক্রিমিনাল, সকল মার্ডারার, সকল লুটপাটকারীরা এক হইতে পারে, কিন্তু আমরা আমরা আমাদের ক্ষুদ্র সাধারণ মানুষ, ক্ষুদ্র বিনিয়োগকারী বা যে যে প্রফেশনে আছে, আমরা এক হইতে পারি না। শয়তানেরা এক হইতে পারে, কিন্তু আমরা এক হইতে পারি না। আমরা আমাদের জায়গায় এক হইতে পারি না, যার কারণে আমাদের এই ভোগান্তিগুলো হয়। আপনার ওয়াসিম চৌধুরী ভাই, আপনি যদি মনে করেন আমার কথা পক্ষপাতিত্ব, আপনি প্লিজ চলে যান। আপনি আমার পুরানো একজন আমি এখানে কোনো পক্ষপাতিত্ব কথা বলছি না। আপনার কোন জিনিসটা পক্ষপাতিত্ব মনে হচ্ছে সেটা বলেন, আমাকে দেখান। আমি কোনো দলের পক্ষে কথা বলছি? আমি দেশ ও জাতি মানবের কথা বলছি। এটা যদি পক্ষপাতিত্ব হয়, অবশ্যই আমার দেশের মানুষের পক্ষে কথা বলবো, এটাই আমার পক্ষপাতিত্ব। আমার দেশ আমার পক্ষপাতিত্ব, আমার জনগণ আমার পক্ষপাতিত্ব, আমার মাটি আমার পক্ষপাতিত্ব। আপনি যদি বলেন পক্ষপাতিত্ব, আপনি চলে যেতে পারেন। আপনি আমার যত প্রিয় মানুষই হন না কেন, দেশের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে আমার প্রয়োজন নাই। আপনি কোনটা পক্ষপাতিত্ব পাইছেন? আপনি এখানে কিসের পক্ষপাতিত্ব? আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। পক্ষপাতিত্বর কথা বলতে আছেন, লেকচার শুনছেন, কি শুনছেন, কি বুঝছেন সেটা বলেন আগে। আপনি দেশের কথা বলছি, এটা পক্ষপাতিত্ব, তার মানে কি আপনি কি এই দেশের পক্ষে না? আমার দেশের পক্ষে কথা বললে এটা পক্ষপাতিত্ব হয়, তার মানে আপনি দেশের বিপক্ষে। ওয়াসিম চৌধুরী ভাই, আমি দেশের কথা বলছি, এটা যদি আমার পক্ষপাতিত্ব, এটা অবশ্যই আমার দেশের পক্ষপাতিত্ব। তার মানে আপনি দেশের পক্ষপাতিত্ব না, এটা তো আপনার আপনার কথাই বোঝা গেল। আমার কথা যদি পক্ষপাতিত্ব হয়, তার মানে আমি দেশের জন্য কথা বলছি, আমার পক্ষপাতিত্ব দেশের জন্য। আর আপনার বলছেন পক্ষপাতিত্ব, আপনার কাছে মনে হচ্ছে, তার মানে আপনি পক্ষপাতিত্ব না, তার মানে আপনি ভারতের পক্ষপাতিত্ব নাকি? এটাই কি বোঝাতে চাচ্ছেন আপনি? কথা বুঝেন আগে, তারপরে কথা বলবেন। যেই দলই হোক, যেই রাজনৈতিক দলই হোক, দেশের বিপক্ষে যারা যাবে, তারা দেশের শত্রু, দেশের গাদ্দার তারা। এটা আমার দেশ, আপনার দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ। এইখানে সকলের ঐক্যের প্রয়োজন। দেশপ্রেম হতে হলে জীবন মৃত্যুর আশা না করে দেশের মাটিতে দাঁড়ায় কথা বলতে হবে। বিদেশ থেকে কথা বললেই যে দেশপ্রেম, এটা না। দেশ স্বাধীনতার সময় কে কোথায় ছিল? দেশ স্বাধীন করছে এই বাংলার জনগণ, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসছে কারা? সেটার কথা চিন্তা করেন। পক্ষপাতিত্বর কথা বলতে আসছেন আপনি। আমি আমার দেশের পক্ষে কথা বলছি, আমি পক্ষপাতিত্ব করি? আমি আমার দেশের জনগণের কথা বলছি, এটা আমার দেশের জনগণের পক্ষপাতিত্ব করছি। আমি অবশ্যই পক্ষপাতিত্ব, আমার দেশের পক্ষপাতিত্ব, আমার দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবে না, যারা বলবে পক্ষপাতিত্ব, তার মানে তারা দেশের পক্ষপাতিত্ব না, তারা ভারতের পক্ষপাতিত্ব। একদম সুন্দর স্পষ্ট আপনার জবাব। কোনো পক্ষপাতিত্ব না, আমার দেশের পক্ষপাতিত্ব আমি, আমার দেশের ন্যায়ের পক্ষপাতিত্ব আমি, আমি দেশের মানুষের পক্ষপাতিত্ব আমি। আমি দুর্নীতির পক্ষপাতিত্ব না, আমি লুটপাটকারীর পক্ষপাতিত্ব না, আমি দালালদের পক্ষপাতিত্ব না, আমি ভারতের পক্ষপাতিত্ব না, আমি এই দেশের পক্ষপাতিত্ব, দেশের মানুষের পক্ষপাতিত্ব। আমি এই বিনিয়োগকারীর পক্ষপাতিত্ব, যারা এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত আছে তাদের পক্ষপাতিত্ব, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী দিনের পর দিন লুণ্ঠন হচ্ছে তাদের পক্ষপাতিত্ব আমি। আমি লুটেরার পক্ষপাতিত্ব না। এই বাজারটা আজকের কি পরিস্থিতি, আপনি নিজে লস করতেছেন, তারপর আপনি বলেন ভারতের, মানে আমি পক্ষপাতিত্বের কথা বলছি। আপনার লসের জন্য আমি কথা বলি, কিন্তু আপনি আমারে বলতেছেন যে পক্ষপাতিত্ব। বিবেককে প্রশ্ন করেন, আপনি বিবেককে প্রশ্ন করেন, বিদেশ বিবেককে জাগ্রত করেন।
আজকের এই পুঁজিবাজারের জন্য আপনারাও কোনো অংশে যারা এই যে ভারতের দালালি করছেন বা এই যে দুর্নীতিবাজদের পক্ষ নিচ্ছেন বা এই যে আমার কথা যেগুলো যে কথাগুলো বলছে এগুলোর বিরুদ্ধে কথা বলছেন, এরা আপনারা হচ্ছেন, আপনারাও এর জন্য দায়ী। এই পুঁজিবাজার আপনি নিজে লস করতেছেন, কিন্তু আপনি সত্য কথা বলতে পারতেছেন না। সত্য কথা বলতে হবে। যারা দেখেন পোর্টফোলিওতে লস হয় না, কি হয় এখানে? আজকের এই বাজার, আমাদের এই পুঁজিবাজার থাকার কথা। আরে ভাই, পাকিস্তান আমাদের চেয়েও খারাপ অবস্থা অর্থনীতি, তাদের পুঁজিবাজার কোথায় আর আমরা কোথায়? যে পাকিস্তান নিজেরা ঋণের জর্জরিত, সেই পাকিস্তানের পুঁজিবাজার কোথায় আর আমরা কোথায়? দল কানাগিরি ছাড়েন, লুটপাটকারীকে পিছ ছাড়েন, নিজের দেশের কথা, নিজের সন্তানের কথা, আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের অন্তত পক্ষে এই দেশটাকে গড়ে তোলার জন্য যারা এই দেশের জন্য যুদ্ধ করতেছে এখনো পর্যন্ত, এই দিল্লির পিঞ্জির থেকে যারা বেরোইতে চাইতেছে তাদের পক্ষে থাকেন, এই দেশের মাটির মানুষের কথা যারা বলতেছে তাদের পক্ষে থাকেন। আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো, আমরা আমাদের যে জমিনে বলছে, আপনি যে এই জমিনের বিরুদ্ধে কথা বলবে সেই জমিনের গাদ্দার, মায়ের গাদ্দার, পরিবারের গাদ্দার, দেশের গাদ্দার, রাষ্ট্রের গাদ্দার, সব জায়গার গাদ্দার সে। আমরা ভারত পাকিস্তান চাই না, আমরা চাই বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ। আমরা চাই আমাদের রাজত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব। যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে রাজত্ব জীবন যাপন করছে আর দেশের মায়া কান্না দেখাচ্ছে, এদের, সে যেই দলেরই হোক, যেই জায়গারই হোক, যেই মানুষই হোক, তারা কখনো আপনার আমার মঙ্গল চাইবে না। তারা চাইবে আপনার আমার রক্ত চুষে খাওয়ার জন্য। বিগত 17 বছরে এই বাজার থেকে 3 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সে 3 লক্ষ কোটি টাকা কার টাকা পাচার করেছে? আপনার আমার টাকা পাচার করেছে। আপনার আমাকে ধোকায় ফেলে ফেলে এই বাজার থেকে লুটপাট করে নিয়ে গেছে। এখনো সেই জিঞ্জিরার মধ্যে আমরা, এই সে পিঞ্জিরার ভিতরে আটকা আটকা পড়ে আছি। আজকের বাজার পড়ার কারণটা কি সেটা বলেন? আজকে 2 দিন যাবৎ বাজার পড়ার কারণটা কি বলেন? কি রিজন আছে বলে? তারল্য সংকট। যখন 1400-1500 কোটি টাকা লেনদেন হয় তখন তারল্য সংকট থাকে না কেন? তখন টাকা কোত্থেকে আসে, কোত্থেকে তারল্য আসে? মুষ্টিময় কিছু লোকের হাতে টাকা নিয়ে বন্দি করে রয়েছে, তারা ইচ্ছা করলে উঠায়, ইচ্ছা করলে ফালায়। ওই যে একটা কথা আছে আঞ্চলিক ভাষা, গরম ভাতে বিলাই বাজার, উচিত কথা বললে গায়ে লাগে আছে অনেকের। এইসব ফটকামি বাদ দেন। নিজের বিবেক বিবেচনা মাথার মধ্যে, নিজের ঘিলুর মধ্যে এগুলা করেন, নিজেকে প্রশ্ন করেন। আপনি আপনার 2 দিনের সুবিধার জন্য আপনার পুরা ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। আপনার নিজের স্বার্থের জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছেন। আপনার নিজের স্বার্থের জন্য যারা এই দেশের দালালি করে, যারা এই ভারতের দালালি করে, যারা এই দেশের শত্রু, তারা নিজেরাও নিজেদের আগামী প্রজন্মকে ধ্বংস করছে। তাদের কি সন্তান নাই? তাদের কি আত্মীয় স্বজন? তাদের কি পরিবার নাই? তাদের পরিবার কি আগামীর প্রজন্ম না? ভাবছেন আপনি রুট করে গেছেন আর আপনার পরবর্তী জেনারেশনে এরকম হবে না? পরিবর্তন আসবেই, পরিবর্তন আসতে বাধ্য। সবাই ওসমান হয়ে যান, সবাই ওসমান হাদি হয়ে যান, সবাই আবরার আবরার ফাহাদ হয়ে যান। ভাই, আজকের এই যে রাজ রয় ভাই, কুল কেন হচ্ছে না? আজকের এই বাজারটা পড়ার কারণটা কি বলেন আমাকে? আমাকে এই বাজার পতনের আজকের কারণটা কি? কি রিজন আছে? আমি ভালো আছি দেখে আপনার মানে আমি মানে চুপচাপ থাকবো? আমি ভালো আছি দেখে আপনারা ভাই, এটা তো মানুষ, মনুষ্যত্ব বোধ না। সুখের সংজ্ঞা কি? আপনার আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি বিন্দাস চলতেছেন, এটাকে কি জীবন বলে? এটা তো জীবন না। এটা জীবন না ভাই। আপনার যদি
লড়াই সংগ্রাম জীবনের যদি পার্ট না হয়, আপনার জীবন যদি সত্যের পথে না হয়, আপনার জীবন যদি অন্যায়ের বিরুদ্ধে না হয়, এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবনের কোনো মূল্য নাই। আজকের পতনটার কোন কারণ আছে বলেন আমাকে। আজকের পতনের কোন কারণটা আছে, কি কারণে আজকে বাজার পড়লো? আজকে দেখেন কত সুন্দর একটা নিউজ আসছে, 10,000 কোটি টাকা এই বাজারের সাপোর্টের জন্য দেওয়া হচ্ছে। তাহলে বাজারের সাপোর্ট কই গেল? এই 10,000 কোটি টাকার বাজারের সাপোর্ট আজকে 40 পয়েন্ট পড়া। এরা, আপনারা যতদিন পর্যন্ত সচেতন না হবেন, আপনারা যতদিন পর্যন্ত যারাই আছেন, পুঁজিবাজারের শিক্ষা নাই, ধৈর্য নাই, আপনার এই যে এত নিরলস কষ্ট করতেছি আপনাদের জন্য, আমার কি এমন ঠেকা পড়ছে যে এখানে আমার আপনাদের জন্য আইসা ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়া আপনাদেরকে বাজার বোঝানোর? আমার তো চলতেছে, আমার তো আল্লাহ চালাইতেছে। কিন্তু আমি তো আপনাদের কথা, এই দেশের মানুষের কথা, এই ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা, এই ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতির কথা চিন্তা করে বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে আপনাদের জন্য কাজ করতেছি। আপনাদের জন্য এই এই বাজারটা, আপনারা কি উপকৃত হচ্ছেন না? এই বাজার আজকে শিশির কান্তি দাদা চট্টগ্রাম থেকে আমাকে ফোন দিছে সন্ধ্যার সময়। আজকে চট্টগ্রাম থেকে শিশির কান্তি দাদা ফোন দিছে, দাদা আমার মেয়ে ডাক্তারে চান্স পাইছে। শুনে আমার কাছে ভালো লাগছে। দাদা এই যে আমি আমার মেয়ে ডাক্তারি পরীক্ষায় টিকছে, সর্বপ্রথম আপনাকে ফোন দিয়ে জানাইছি, কারণ দাদা আপনি লাইভে মানুষের জন্য যে কাজটা করেন, এই বা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাউকে দেখি নাই আপনার মতন এই কাজ করতে। আপনার যদি আমি শুরু থেকে আজকে থেকে 4-5 বছর আগে বা 10 বছর আগে আপনাকে পাইতাম, আমার এই ক্ষতি হইতো না। এই যে একটা পাওয়া, এই যে একটা চাওয়া, শিশির কান্তি দাদা আমি দেখি নাই তাকে, আমি ঠিক মতো চিনিও না তাকে। এই যে ফোন করে আমাকে একটা কথা বলছে যে আমার মেয়ে ডাক্তার হয়েছে, শুনে তো কলিজাটা বড় হয়ে গেছে। যে না, আমার কারণে, আমার লাইভ দেখে উনি উপকৃত হচ্ছেন, আমাকে ভালোবাসছেন, আমাকে ভালোবাসে তার মেয়ের রেজাল্টের কথা আমাকে আগে জানাইছেন। এর চেয়ে বড় পাওনা আর পৃথিবীতে কি হইতে পারে? আজকে যে আমাকে শিশির কান্তি দাদা এই যে ফোন দিয়ে এই কথাটা বলছে, এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? আপনারা শুধু আবেগে গা ভাসান। আপনারা ওই এই নিয়েছে, ওই নিল, যা কান নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছি মোটা। কবিতাটা মনে আছে? কার কার মনে আছে? আমরা ছোট কালে পড়ছি। আমরা বাঙালি হুজুকে দৌড়াই শুধু। আমার কানে মানে আমার কানে কান আছে কিনা হাত দিয়ে দেখি না, কিন্তু চিলের পিছনে ছুটতেছি। চিল কান নিয়ে গেছে, কিন্তু নিজের কানে হাত দিয়ে দেখি না যে কান আছে কি নাই। আমার নিজের কানে হাত দিয়ে দেখি না যে কান আছে কি নাই, কিন্তু চিলে কান নিচে কইছে একজনে, আমরা চিলের পিছনে ছুটছি। এই হচ্ছে আমরা বাঙালি জাতি। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে সঠিক জায়গায় দাঁড়াতে হবে, তখনই আমরা বুঝবো। আজকে আমাদের পুঁজিবাজারকে ধ্বংস করতেছে এই কথাগুলো আজকে কেন আসতেছে? কেন আজকে এত এই যে আবার রক্ত গরম হয়ে গেছে কেন? এই বাজারে আমি আজকে, বাজার পতন হইলে ওই যে মলম পার্টি, সলম পার্টি, টেকনিক্যাল অ্যানালাইসিস মেলালাইসিস সব গর্তে ঢুকে যায়, কাউরে পাওয়া যায় না। কিন্তু আমি রাসেল তো এখান থেকে লড়ি নাই। আমি রাসেল তো আপনাদের পাশে সব সময় দাঁড়াইছি, অভয় দিয়ে আসছি, ভয়ের কোনো কারণে। আপনার স্টক যদি ভালো থাকে, আপনি অপেক্ষা করেন, আপনি ধৈর্য ধরেন। এই ধৈর্যের কারণে তো আপনাদের হাজার হাজার কোটি টাকা আপনাদের সেভ হয়ে গেছে, যারা সবাই সম্মিলিতভাবে আমি বলছি। আমার জায়গায় এই কথাগুলো বলার কারণে তো আপনাদের পুঁজি তো আপনারা হারান নাই। অন্তত আপনাদের যারা এতদিন ভয় আতঙ্কে লসে বিক্রি করতেন, ভালো ভালো স্টক ছেড়ে দিয়েছেন, বেচার পরে 3 গুণ 4 গুণ বাড়ছে। এই এই জায়গা থেকে তো আপনারা নিরাপদে ছিলেন, নিরাপদে আছেন, এখনো থাকবেন যতদিন আমি আছি। যতদিন আমি আছি আপনাদের এই বাজারে আমি যতটুকু আমার উজাড় করে দিচ্ছি, উজাড় করে দিচ্ছি। ঠিক মনিরুল ইসলাম ভাই, এই মানুষ গা মানে হুজুগে বাঙালি আমরা বলি যেটা, কান চিলে নিছে, চিলের পিছনে দৌড়ায়, কিন্তু কানে হাত দিয়ে দেখি না কান আছে কি নাই। এই হচ্ছে আমরা আমাদের বাঙালি জাতির ক্যারেক্টার।
পক্ষপাতিত্বর যে কথা বলছেন, পক্ষপাতিত্ব আমি অবশ্যই করি। আমি আমার বাংলার পক্ষপাতিত্ব করি, আমার বাংলার জন্মভূমির পক্ষপাতিত্ব করি, বাংলার মানুষের পক্ষপাতিত্ব করি। তো এই কথাগুলো আমার দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, আমরা এই বাংলার জমিনে আমরা যারা জন্মগ্রহণ করেছি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলিম, যে ধর্মবর্ণ, এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, এই মাটি মানুষের জন্য আমরা সবাই ঐক্যের প্রয়োজন। গান তো গায়ে গেছে, আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেই দিন কোথায়? সেই দিন কোথায়? গ্রামের নওজোয়ান কোথায় আজকে? আজকে না, গ্রামের নওজোয়ান মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সে আগে কি সুন্দর দিন কাটাতাম, ছোটবেলায় হিন্দু মুসলিম, হিন্দুগো পূজার মধ্যে আমরা যাইতাম একসাথে, সন্দেশ খাইতাম, এটা খাইতাম, মুসলমানরা আমাদের ঘরে আসতো। কোথায় গেল সেদিন? এই যে আগে হিন্দু মুসলিম আমরা এই যে পূজায় আনন্দ করতাম, মুসলিমের এই ঈদে আনন্দ করতাম, একসাথে সবাই কোলাকুলি করতাম, সে বিভাজন সৃষ্টি করছে কারা? কারা আজকে আমাদেরকে হিন্দু মুসলিমের ভিতরে এই বিভাজন সৃষ্টি করেছে? পাবো ভাই আমরা। এই যে শান্ত সুমন ভাই, আমরা যদি একত্রিত হইতে পারি, আমরা যদি আবারও বীর বাঙালির এক হতে পারি, আমরা যদি ওই ভারতের গোলামী পিঞ্জিরা থেকে যদি বের হইতে পারি, আমরা যদি শহীদ আবরার হতে পারি, আমরা যদি শরীফ ওসমান হাদি হতে পারি, অবশ্যই আমরা আগের মতন সেই দিন কাটাবো। আমরা সেই অবশ্যই আগের মতো দিন কাটাবো, অবশ্যই আমরা সেই আগের জায়গায় ফিরে আসবো। আমাদের ঐক্যের প্রয়োজন। এই বিনিয়োগকারী ভাই বোন, ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোন, এইখানে আমরা কয়জন ঐক্য সৃষ্টি করতে পারছি? আজকে লাইভের কারণে আলহামদুলিল্লাহ যে একটা পিকনিক আয়োজনের উদ্দেশ্যে পিকনিক আয়োজন করছি, আমার ডাকে সারা বাংলাদেশের মানুষ যে অফুরন্ত ভালোবাসা নিয়ে আমার কাছে ছুটে আসছেন, একটা আয়োজনের মধ্যে, একটা আনন্দ ফুর্তির মধ্যে যে দিন কাটাইছি, এই যে একটা যে আমাদের মেলবন্ধন সৃষ্টি হয়েছে, আজকে যে আমরা যে আজকে যে আমরা এই যে এই লাইভে আপনারা যে প্রতিদিন হাজার হাজার মানুষ কানেক্টিভিটি হচ্ছেন, এটাই তো আমাদের একটা মেলবন্ধন, ভালোবাসা। আজকে যে শিশির কান্তি দাদা আমাকে ফোন করে যে কথাটা বলছে, এটা তো আমার মানে চোখে পানি এসে গেছে, যে আমার লাইভ দেখে দাদা আমাকে এত ভালোবাসে, তার মেয়ের রেজাল্টের কথা আগে আমাকে জানাইছে। কেন হয়েছে? কেন হয়েছে বলেন? আমরা এই যে একে অপরের যদি সহযোগী হই, একে অপরের যদি উপকারে আসি। রাইট তোফাজ্জল ভাই, আমি তোফাজ্জল ভাই মনে আছে আপনার এই 5টা ব্যাংকে কতবার বলেছি, সতর্ক করেছি, করি নাই? ইভেন এখন 3টা ব্যাংকের কথা বলাতেও অনেকের গাত্রদাহ হচ্ছে। এই 3টা ব্যাংকের কথার জন্য অনেক অনেকের গাত্রদাহ হচ্ছে, কিন্তু যেদিন হারাবে সেদিন বুঝবে যে আমি রাসেল কি বলেছিলাম। এই যে জায়েদ আরিফ ভাই, এই কেডিএস আমি 114-15 টাকা বা 120-30 টাকার ঘরে আমি বারবার সতর্ক করেছি এই কেবিবি, এই খান ব্রাদার্স নিয়ে। এই খান ব্রাদার্স ধীরে ধীরে আরো নিচে চলে আসবে রে ভাই, আরো নিচে চলে আসবে। এটা 10 টাকা শেয়ার 237 টাকা গেম করছে। আপনাদেরকে বলছি যে কোনো শেয়ার যদি একবার উপর থেকে নিচে নামা শুরু করে, মানে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ গেম করা শেয়ার যদি নিচে আসে, এর তলা খুঁজে পাবেন না। এই খান ব্রাদার্সটা 28 টাকার ঘরে গ্যাপ আছে, টুডে টুমরো 28 টাকার ঘরেও চলে আসবে।
রাইট আনোয়ার ভাই, আমরা এই বিভাজনের রাজনীতি, একে অপরের শত্রু বানানোর রাজনীতির কারণে আজকে আহ, রাজ রয় ভাই এই তিনটা শেয়ারের কথা আমি বলাতে অনেকে যারা হোল্ডিং এ আছে বা যারা আহ, না বুঝ এখনো বুঝতেছে না, তারা আমার বিরোধিতা করছে। সেটা হচ্ছে একটা এনবিএল, আইএফআইসি ব্যাংক, আর একটা হচ্ছে এবি ব্যাংক। এই তিনটা ব্যাংকেরও মার্জারের সকল প্রস্তুতি চলছে। টুডে টুমোরো এগুলো ওই 5টার মতো যখন হারাবে তখন বুঝবে। আমার এক ভাই আশিক রহমান ভাই, উনি হয়তো এখন আছে কিনা জানি না লাইভে, ওনাকে আমি জিআইবি ব্যাংকের কথা বলছিলাম যখন 3 টাকা 40 পয়সা, তখন বলছিলাম যে 1 টাকা 80 পয়সা আসবে। উনি তো আমার কথায় মানে আ- আমার উপরে ক্রেজি হয়ে গেছে। ঠিকই 2 মাস পরে যখন 1 টাকা 30 পয়সা নামছে, তখনই বলতেছে যে ভাই আপনি তো যেটা বলছেন এর তো তলানি ছিল না, এখন আরো তলানিতে আসছে। এ আমাদের গুরু মানছে, কয় ভাই আমি সব বাদ, আপনার যেটা বলছেন লস দিয়েও বাইরে হয়ে গেছে, সেল দিয়ে বাইরে হয়ে গেছে। আর যদি না সেল দিত, ওই যেই কয়টা টাকা পাইতো ওইটাও হারাইতো, ওইটাও হারাইতো। উইল বি ইউনাইটেড ইমিডিয়েটলি, রাইট ব্রাদার আসিফ ইকবাল ভাই। অবশ্যই আমাদের ইউনিটি দরকার আছে। দেখেন আমি এই 6 মাস নিরলস পরিশ্রম করে মানে অক্লান্ত পরিশ্রম করার পরে এই যে আপনাদের একটা মেলবন্ধন পাইছি, একটা এই পিকনিকের আয়োজনে, যে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে, ঢাকা চট্টগ্রাম থেকে আসছেন, রাজশাহী থেকে আসছেন, বাবু ভাই আসছেন রাজশাহী থেকে, তারপর সিলেট থেকে দুই ভাই আসছেন, ফ্যামিলি গেদার হয়েছে। এই যে একটা মেলবন্ধন, এটা সামনে আরো বৃহৎ পরিসরে হবে, ধীরে ধীরে হবে। একদিনে তো সবকিছুর পরিবর্তন হবে না, তবে পরিবর্তন হবে, এটা নিশ্চিত গ্যারান্টি লিখে রাখেন। পরিবর্তন হবে, এই বাজারের এই চিত্র থাকবে না, এই চিত্র থাকবে না। হ্যাঁ, যদি আপনারা ভুল না করেন, আর আপনারা যদি ভুল করেন, আপনারা যদি ভুল মানুষকে সিলেকশন করেন, তাহলে এই বাজার আজীবন এইভাবে কানতে হবে। ডিসিশন আপ টু ইউ। আপনারা মানে এই দেশের জন্য, এই দশের জন্য, এই বাজারের জন্য কাকে কি করবেন সেটার একটা জিনিস, একটা ইয়ে করবেন। ভাই আপনার দাদা মরে গেছে, কিন্তু আপনার দাদা তো ওয়ারিশ রাইখা গেছে। ওয়াসিম চৌধুরী ভাই, 15 মাস আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার বীজ বপন তো এই দেশের যে 17 বছর ধরে করছে, এগুলা কি ক্লিয়ার হয়েছে? আপনার দাদা চলে গেছে, কিন্তু আপনারা তো রয়ে গেছেন। তো ঠিক তদ্রূপ কারসাজি তো এখনো তো আমরা সেই গোলামের পিঞ্জরাতে বের হইতে পারতেছি না। কেন? আমাদের ভিতরে ঐক্য নাই দেখা। ঐক্য গড়ে তোলেন না, দেখবেন যে সব দৌড়ের উপরে থাকবে, সব ক্লিয়ার হয়ে যাবে। একটা জাতীয় সরকার গঠন করে দেন না, এসব দালাল ফালাল বা এই যে বাজার নিয়ে কারসাজি করে সবগুলা পালাইতে বাধ্য হবে। ঠিক আছে ওয়াসিম ভাই, সরি ভাই আপনাকে, আপনি হার্ড হবেন না আমার কথা, আমি কিন্তু বাস্তব চিত্র তুলে ধরছি, আমি কারো পক্ষপাতিত্ব না। হ্যাঁ, পক্ষপাতিত্ব আমি, আপনার পক্ষপাতিত্ব আমার, জনগণের, মানুষের, আমার বিনিয়োগকারী ভাইদের পক্ষপাতিত্ব, আমি দেশের পক্ষপাতিত্ব, দশের পক্ষপাতিত্ব। আমি কোনো দালাল বা ভারতের পক্ষপাতিত্ব না, ভারতের গোলাম না, পর 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 মানে যেটাকে বলে ওই গোলামির জিন্দিগি জীবন বাঁচতে চাই না। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়ামিন ভাই, আগামী বছর প্রোগ্রাম করব ইনশাল্লাহ। হয়তো এবার অনেকে ভাবতেছে কি হয় না না হয়, কি রকম করতে পারি না না পারি, কতটুকু স্যাটিসফ্যাকশন হয় মানুষ, এটার একটা দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে। কিন্তু যারা আসছেন তারা বুঝতে পারছেন যে আমি কি আয়োজন করেছি। এই যে রুহুল ভাই আসছেন, তারপরে বাবু ভাই আসছেন রাজশাহী থেকে, তারপরে ইয়ে থেকে কুষ্টিয়া থেকে আসছেন, রাজশাহী থেকে আরও এক আপা আসছেন, আপার দুলাভাই সহ নিয়ে আসছেন, ইয়াসমিন আপা। এই যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, যারা আসছেন তারা বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন যে আমি আপনাদের জন্য কি ধরনের আয়োজন করেছি এবং কতটুকু মানে হ্যাপি আপনারা। এই যে আপনাদের ভালোবাসা, এটা তো মানে আমি আমার চাওয়ার চেয়েও বেশি আপনাদের কাছ থেকে ভালোবাসাটা পাইছি। তো এই ভালোবাসাটা কি আপনি এমনি 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 আপনারা দিয়েছেন? না, আপনাদের জন্য কাজ করছি, আপনাদের জন্য পরিশ্রম করেছি, আপনাদেরকে একটা শিক্ষার জায়গা নিয়ে আসছি, বাজার বিনিয়োগের জায়গা নিয়ে আসছি। আপনারা উপকৃত হয়েছেন দেখে, আমার দ্বারা ক্ষতি হলে কি আপনারা এই লাইভে আসতেন? আমার দ্বারা যদি আপনারা উপকৃত না হইতেন, আমাকে এইভাবে ভালোবাসতেন? এই যে আজকে শিশির কান্তি দাদার কথা বারবার চলে আসে, কারণ আমার
কলিজাটা বড় হয়ে গেছে। শিশির কান্তি দাদা যে কথাটা আমাকে বলছে যে দাদা আমার মেয়ের প্রথম রেজাল্টের খবরটা আপনাকে দিলাম, তাহলে এই যে পাওয়া, এই যে ভালোবাসা, এর চেয়ে আর বড় কি জিনিস আছে? তো যাই হোক, আজকের আলোচনাটা মানে বেশি এই মানে উত্তেজিত হওয়ার একটাই কারণ, আজকে 2 দিন যাবত আমার তো, আমি ভাই বললাম না ভাই, আমি তো আমার ব্যক্তি চিন্তা করি না, আমি সবার চিন্তা করি। আমার ব্যক্তি চিন্তা করার তো কিছু নাই, তো আমি লাইভ না করলে আমার কিছু যায় আসে না, আর লাইভ করলেও কিছু যায় আসে না। আমার লাইভ করাতে আপনাদের জন্য কাজ করি, আপনাদের উপকারের জন্য কাজ করি, আপনাদেরকে বিনিয়োগের সিস্টেমটা যেটা এতদিন ভুয়া টেকনিক্যাল হিসাবটা পুরা বাজার ছড়াইছে, এবং কিভাবে আপনাদের পয়সাগুলো লুটপাট করছে সেই জায়গাগুলো পয়েন্টগুলো ধরাই দিছি, কিভাবে বিনিয়োগ এবং বাজারের যেই পরিস্থিতি এবং রিয়েল চিত্র, কোথায় টপ বটম সাইড কোনটা, সাপ্লাই জোন কোনটা, কিভাবে ইনভেস্ট করতে হয়, এই জিনিসগুলো শিখাইতে শিখাইতে আজকে এই পর্যন্ত আসছি। ধন্যবাদ তারিকুল হামিদ ভাই, তারিক হামিদ ভাই। তো আমি আপনাদের জন্য কাজ করি ভাই, আমি আমার বিনিয়োগকারী ভাই বোনদের জন্য কাজ করি। এখন এই বাজার পতন হইলে কি কি কারণে হয় এগুলো আমাকে বলতে হয়, বলতে হবে, বলতে বাধ্য আমি। তো না রে ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে সবগুলা বাটপার, যেগুলো মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে বিভিন্ন গ্রুপ খুলে আপনাদেরকে লুটপাট করছে, আমি সেই কাজ করতে যাব না। ওরা যে পথে হাঁটছে আমি ওই পথে হাঁটবো না, আমার লাইভ ওপেন সবার জন্য, উন্মুক্ত। সারা বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও প্রচুর মানুষ আমার লন্ডন থেকে দেখে, সৌদি থেকে দেখে, কুয়েত থেকে দেখে, দুবাই থেকে দেখে। কুয়েতের এক ভাই আমার সাথে বিনিয়োগে আসছে, আজকেও টাকা পাঠাইছে ওনার অ্যাকাউন্টে আমার কাছে, আমার সাথে বিনিয়োগে আসছে। কুয়েতের এক ভাই, মাসুদ ভাই, উনি আজকে আজকে 10 লাখ টাকা পাঠাইছে ওনার অ্যাকাউন্টে, আমার মাধ্যমে, আমার হাউজের মধ্যে উনি অ্যাকাউন্ট করে পাঠাইছে। কুয়েতের ভাই আমার জীবনে দেখে নাই, উনি আমার বলছে আপনার অ্যাকাউন্ট দেন, আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই। বলছি না ভাই, আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর দরকার নাই, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠান। তো যাই হোক, আজকের পুরো লেকচারটাই ছিল আমার এই পুঁজিবাজারের পতন এবং দেশের সার্বিক অবস্থান এবং এই দালালদের বিরুদ্ধে, যারা আমাদের পুঁজিবাজারকে লুণ্ঠন করছে, যারা এই দেশকে লুণ্ঠন করছে, যারা এই দশকে লুণ্ঠন করছে, যারা দেশের শত্রু, দশের শত্রু, তাদের বিরুদ্ধে আজকে আমার এই প্রতিবাদী ভাষা। আজকে এই প্রতিবাদী ভাষাটা শুধু আজকের এই যে বাজার নিয়ে আমাদেরকে, এটার সাথে সবকিছু ইনক্লুডেড, সবকিছু ইনক্লুডেড, সবকিছু জড়িত। সেই জড়িত জায়গার থেকে আমি আজকে আমার এই মানে প্রতিবাদী ভাষা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার আগে দেশ, সবার আগে দেশের মানুষ, জনগণ, এবং সবার আগে আমার আমার দেশের সুরক্ষা, দশের সুরক্ষা। তারপরে গিয়ে বিনিয়োগ বা বিনিয়োগ বলেন যা কিছু, আমার দেশের উন্নয়ন, এইটা সবার আগে। আমি দল চিনি না, ওই রাজনীতি চিনি না, রাজনীতি বুঝি না। দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তারাই দেশের শত্রু, আর দেশের জন্য জীবন দিতে হবে তারাই দেশপ্রেমিক। তো সবাই ভালো থাকুন, এবং সবাই সবার জায়গা থেকে ন্যায় নীতি এবং ন্যায়ের পক্ষে কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। দেশ ভালো হইতে অবশ্যই বাধ্য, এবং দেশের দালাল যেগুলো আছে সেগুলো পালাইতে বাধ্য হবে। এই স্বাধীনতার মাস, আমি এইখান থেকেই আওয়াজ তুলছি আপনাদের, সবসময় আমি আপনাদের পক্ষে, জনগণের জন্য, আপনাদের বিনিয়োগকারীর পক্ষ, ভাই বোন, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, আমি আপনাদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমার বিরুদ্ধে যেই যত বড় কথাই বলুক না কেন, আই ডোন্ট কেয়ার। জীবন দিছে আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ, আল্লাহ জীবন যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে। সুতরাং ভয়ের পাওয়ার কিছু নাই। বাপ দাদারা মরে গেছে, আমি কি বাইচা থাকবো আজীবন? কিন্তু আমি অন্যায়ের কাছেও মাথা নত করতে রাজি না। ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো, এবং আপনাদের বিনিয়োগকারী ভাই বোনদের সুরক্ষায় যা কিছু করা দরকার আমি কথা বলবো, আওয়াজ তুলবো, শিক্ষার জায়গায় শিখাবো। যেটা ভালো হবে সেটা ভালো জিনিস আপনাদের সামনে আনবো, যেটা মন্দকে মন্দ বলবো, খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। আপনারা বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা বাজার সম্পর্কে যতটুকু, আজকের পরবর্তীতে আরো সবসময় শিক্ষামূলক জায়গাটা আমি কেন রেখেছি, শুধুমাত্র আপনাদের পুঁজি নিরাপদ থাকলে বাজার নিরাপদ থাকবে, বাজার নিরাপদ থাকলে একদিন না একদিন বাজার ঘুরে দাঁড়াতে বাধ্য হবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।